Hello, guys. Okay, guys, please respond if you can hear me properly. হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি এখন। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে রেস্ট এপিআই নিয়ে। সো আমরা থ্রু আউট দিস সেশন আমরা রেস্ট এপিআই নিয়ে কথা বলবো, ফ্লাটারে কিভাবে এই জিনিসটা ইন্টিগ্রেট করলে আসলে বেটার ভাবে কাজ করা যায়। আর আমরা কিছু কোড স্নিপেটও দেখবো যে কিভাবে আসলে আমরা এপিআই কলগুলো এফিশিয়েন্টলি হ্যান্ডেল করি।
সো প্রথমত আমরা যেটা আগে জানবো সেটা হচ্ছে যে রেস্ট এপিআই আসলে কি। ঠিক আছে। সো আপনাদের মধ্যে কেউ কারো কি ধারণা আছে? আপনারা তো অলরেডি মনে হয় অনেকগুলো সেশন করছেন এবং কাজও মোটামুটি শুরু করে দিয়েছেন মোস্ট প্রবাবলি অনেকগুলো টিম। সো কেউ যদি বলেন যে রেস্ট এপিআই সম্বন্ধে আপনাদের আইডিয়া শেয়ার করতেন। কেউ কি বলবেন? আহ, ভাই রেস্ট এপিআই সম্পর্কে ভাই তেমন খুব একটা জানা নাই, কিন্তু যতটুকু বুঝতে পারছি স্যার, সেটা হলো ভাই ব্যাক এন্ড ডেভেলপার আমাদের একটা আর্কিটেকচার করে দিবে। সেটা আমরা ভাই এই এপিআই এর মাধ্যমে কল করে নিব। এটার ভিতরে ভাই পুল, তারপরে গেট, ভাই এরকম কিছু মেথড আছে ভাই, এগুলোর মাধ্যমে আমরা আমাদের ডাটাটা রিট্রিভ করতে পারি আমাদের ফ্লাটার প্রজেক্টের ভিতরে ভাই। ওকে, ঠিক আছে। গ্রেট, একটা স্টার্ট আমরা পাইলাম। আর কেউ কিছু অ্যাড করবেন? আচ্ছা, ধরে নেই আমরা হচ্ছে এই জিনিসটা সম্বন্ধে কেউই জানি না, একদম নতুন। অর্থাৎ আমরা এই জিনিসটা সম্বন্ধে কিছুই জানি না, আজকে আমরা একটু শুরু ধারণা নেই। তো রেস্ট এপিআই বেসিক্যালি হচ্ছে, আপনারা যদি রেস্ট বলেন, REST, এটা মানে কি? এই জিনিসটা হচ্ছে আপনার একটা ইন্টারফেস, আমরা যেটাকে বলি এপিআই ইন্টারফেস। এপিআই মানে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তাই না? সো রেস্ট বলতে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্ট্রেট ট্রান্সফার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা ফুল ফর্ম হচ্ছে রেস্ট এপিআই। এখন এই জিনিসটা আসলে রেস্ট এপিআই হচ্ছে এই যে ইন্টারফেস, অর্থাৎ প্রোগ্রামিং ইন্টারফেস, মানে হচ্ছে কি, এটা কমিউনিকেশনের বিষয়। অর্থাৎ আমি কমিউনিকেশন করব। এখন আপনারা পার্সন টু পার্সন কমিউনিকেট করেন, কমিউনিকেট করে বিভিন্ন ডেটা ট্রান্সফার করেন, একজন আরেকজনকে ডেটা দেন। সিমিলারলি আমরা সার্ভারের সাথে আমরা এই কমিউনিকেশনটা হ্যান্ডেল করি রেস্ট এপিআই থ্রুতে। সো রেস্ট এপিআই থ্রুতে আমরা কি করি? ইন্টারনেটের থ্রুতে এইচটিটিপি যে প্রোটোকলটা আমাদের আছে, এই এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আমরা হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলেট, এই ধরনের মেথড গুলা দিয়ে হচ্ছে আমরা কি করি, সার্ভারের সাথে কমিউনিকেশন করে বিভিন্ন সময় ডেটা ফেচ করি বা ডেটা আপডেট করি বা ডেটা ডিলিট করি। এই জিনিসগুলো আমরা এপিআই থ্রুতে করি। এখন এই বিষয়টা হচ্ছে, এই রেস্ট আর্কিটেকচার বিভিন্ন কিন্তু আপনার কিছু প্রিন্সিপাল ফলো করে। তো এই প্রিন্সিপাল গুলো ফলো করে হচ্ছে রেস্ট এপিআই গুলো করা হয়। এখন আহ, এই রেস্ট এপিআই কি ক্যারেক্টারিস্টিক গুলো কি কি হইতে পারে? ধরেন আপনার একটা হইতে পারে যে এটা একটা, আমরা কি ফার্স্টেই বললাম যে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, তাই তো? তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলতে কি বোঝায়? যেমন আমরা মোবাইল এন্ডের থেকে আমরা হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেট করব। সো আমরা যেহেতু এখানে ফ্লাটার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, সো থ্রু আউট দা আমরা ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশনে ফ্লাটার দিয়ে আমরা কিভাবে আসলে রেস্ট এপিআই ইউজ করতে পারি, সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারি, ডেটা ফেচ করতে পারি, ডেটা আপডেট করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন কথা বলবো। সো এখন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের বিষয়টা কি? আমরা ক্লায়েন্ট মোবাইল থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাই থ্রু থ্রু ইন্টারনেট। সো এখন সেটা মোবাইল থেকে হইতে পারে, আমরা ফ্লাটার দিয়ে যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, ওয়েব থেকে একটা আমরা রিকোয়েস্ট কল করতে পারি, সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আর সার্ভার কি করে? আমরা যখন একটা রিকোয়েস্ট সার্ভারকে দিলাম, তখন সেই সার্ভারে সেই রিকোয়েস্টটা রিসিভ করে ডেটাটা প্রসেস করে সে আবার আমাদেরকে এই ক্লায়েন্টের সাথে রেসপন্ড করে যে এই ডেটাগুলো তুমি পাচ্ছ। এখন এই প্রত্যেকটা যেই রিকোয়েস্ট, এই প্রত্যেকটা রিকোয়েস্ট যে আমরা করতেছি, সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে আপনার মোবাইলে কিছু ফিচার আছে, সেটা হচ্ছে আপনার প্রোফাইল ইনফরমেশন। তো প্রোফাইল ইনফরমেশন আমাদের কি থাকে? আপনার নাম থাকতে পারে, ডেট অফ বার্থ থাকতে পারে, আপনার হচ্ছে এইজ থাকতে পারে, আরো কিছু ইনফরমেশন আপনার থাকতে পারে। তো এখন এই ইনফরমেশন গুলো আপনি কি করবেন? ফেচ করে নিয়ে আসবেন। যখনই কেউ ইউজার ওই পেজে যাবে, তখনই হচ্ছে ওই ইউজারের জন্য আমরা হচ্ছে একটা সার্ভারে একটা এপিআই কল করব, সেই এপিআই কল দিয়ে সে আমাকে ইউজারের টোটাল ইনফরমেশনটা দিবে। তো বিহাইন্ড দা আমরা যেটা বলতেছি যে আমি সার্ভারকে রিকোয়েস্ট করব, সার্ভার আমাকে ডেটা দিবে, এই বিহাইন্ড দা সিন এখানে কিন্তু অনেকগুলা কাজ আমাদের ডেভেলপারদের হ্যান্ডেল করতে হয়। ইউজার কিন্তু এত কিছু বুঝবে না যে আপনি কোত্থেকে কি ডেটা আনতেছেন না কি করতেছেন না, এগুলা কিছু দেখবে না। ইউজার দেখবে কি? এক্সপিরিয়েন্স। তো এখন এই প্রত্যেকটা রিকোয়েস্ট যে আমরা করতেছি আমাদের মোবাইল থেকে, একটা ইউজার প্রোফাইল আনার জন্য আমরা একটা রিকোয়েস্ট করতেছি, গেট, সে ফর এক্সাম্পল আমাদের এপিআইটা হবে গেট ইউজার প্রোফাইল, এরকম একটা জিনিস। তো এখন গেট ইউজার প্রোফাইল দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা কি করতে পারতেছি? যে একটা ইন্ডিপেন্ডেন্ট রিকোয়েস্ট কল করতেছি। সো সার্ভার কিন্তু হচ্ছে, আপনি এই যে নতুন একটা রিকোয়েস্ট দিলেন, এই রিকোয়েস্টটা কিন্তু ধরে রাখে না যে আপনি পুরানো আগের যে রিকোয়েস্ট দিলেন, সে আপনি এখন রিকোয়েস্ট দিতেছেন, আপনার ইউজার আইডি হচ্ছে ধরেন আপনার
31, আরেকজন রিকোয়েস্ট দিচ্ছে ইউজার আইডি হচ্ছে 32। এখন আপনি আপনার ডিভাইস থেকে যেই রিকোয়েস্টটা দিতেছেন 31 দিয়ে, সেটা দিয়ে কিন্তু আপনি একটা ডেটা পেয়ে যাচ্ছেন। এখন সে কিন্তু আপনার এই 31-এর জন্য কোনো ডেটা ধরে রাখতেছে না। এটা একটা রেস্ট এপিআই একটা কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি স্টেটলেস একটা জিনিস, অর্থাৎ এখানে কোনো ধরনের স্টেট সে রিজলভ মানে স্টোর সে নিজের কাছে করে না। এটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। এখন আহ, আমাদের এই রেস্ট এপিআই কিছু স্ট্যান্ডার্ড এসটিটিপি মেথড ইউজ করে। যেমন এসটিটিপি মেথড আমি ফার্স্টেই বলছি আপনার গেট, পোস্ট, পুট, ডিলেট। সো গেট দিয়ে আমরা কি করি, আমরা শুধু হচ্ছে ইউজার থেকে কিছু ডেটা, আমরা যে ডেটাগুলো আমরা শুধু নিব, অর্থাৎ আমাদের এখান থেকে ডেটাবেজে কোনো ধরনের কোয়েরি চালাবো, বা হচ্ছে ধরেন আপনি কোনো ডেটাবেজে কোনো আপডেট করবেন, কোনো ডেটা আপডেট করবেন, এরকম কোনো কিছু না। আপনি হচ্ছে জাস্ট কি করবেন, আপনি বলবেন যে আমার এই ডেটাটা লাগবে, সার্ভার আপনাকে জাস্ট হচ্ছে ওই ডেটাটা ফেচ দিয়ে দিবে। এটা হচ্ছে গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্টে কোনো ধরনের আপনার পেলোড যায় না। যেমন আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দিলাম, ইউজার ডিটেলস বা ইউজার ইনফরমেশন আমরা ফেচ করব, এই জিনিসটা কিন্তু টোটালি একটা গেট রিকোয়েস্ট। দেন আপনার আসতে পারে পোস্ট রিকোয়েস্ট, অর্থাৎ আপনি একটা পোস্ট রিকোয়েস্ট মানে কি, পোস্ট রিকোয়েস্ট মানে হচ্ছে আপনি নতুন একটা ডেটা সার্ভারে স্টোর করবেন। ঠিক আছে, অর্থাৎ নতুন একটা ডেটা স্টোর করবেন, নতুন একটা ডেটা অ্যাড করবেন। এটা দিয়ে হচ্ছে পোস্ট রিকোয়েস্ট করি আমরা। যখন আমরা পুট রিকোয়েস্ট করি, পুট মানে হচ্ছে কি আপনার আপডেট করতেছেন, অর্থাৎ কোনো একটা ডেটা আপনার ডেটাবেজে আছে, সেই ডেটাটাকে আপনি কি করবেন, আপডেট করবেন। আপনি ওই ডেটাটাকে হচ্ছে নতুন করে ক্রিয়েট করতেছেন না, ওই ডেটাটাকে খুঁজবেন, ওই ডেটাটাকে খুঁজে ওই ডেটাটাকেই আপনি আপডেট করবেন। এটা হচ্ছে আমার পুট রিকোয়েস্ট। ডিলেট মানে হচ্ছে কি সিম্পলি একটা ডেটাবেস থেকে একটা ডেটা আমি ডিলিট করে দিব। এখন এই জিনিসগুলোর অনেকগুলা সিস্টেম আছে বিহাইন্ড দ্য হুডে, আপনি কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো। যদি আমি বলি গেট রিকোয়েস্টে আমরা কি করতে পারি, গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে কি, আপনি যখন গেট রিকোয়েস্ট করবেন, গেট রিকোয়েস্টে সাধারণত কখনোই হচ্ছে পেলোড আমরা দেই না, অর্থাৎ আমি সার্ভার আমার ক্লায়েন্ট এন্ডের থেকে আমি কোনো ধরনের ডেটা ওকে বলি না, যে ডিরেক্ট ডেটা দিয়ে বলি না যে এই ডেটাটার এগেনস্টে তুমি আমার আরেকটা ডেটা দাও। ঠিক আছে, তো ওইটা আমরা একটু ডিটেলসে কিছুক্ষণ পরেই দেখবো। আপাতত হচ্ছে আমরা কি কি জানবো, আমরা জানবো যে রেস্ট এপিআই একটা কি স্টেটলেস একটা স্ট্রাকচার আর্কিটেকচার দেয়, যেটা প্রত্যেকটা রিকোয়েস্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যেটার আর্কিটেকচারটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। মানে হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, সার্ভার আপনাকে ডেটা দিবে। এই সিম্পল একটা আর্কিটেকচার। এইচটিটিপি মেথড কি কি ইউজ করে, গেট, পোস্ট, পুট, ডিলেট, এই চারটা এইচটিটিপি মেথড আমরা ইউজ করি এইচটিটিপি কলে। দেন এখন হচ্ছে এই ডেটাগুলা আমরা যদি বলি রেস্ট এপিআই আমাদেরকে, আমরা তো ডেটা দিচ্ছে, এখন ডেটা তো অনেক রকমের হইতে পারে। স্ট্রিং ডেটা হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ইন্টিজার ডেটা হইতে পারে, ডাবল ডেটা হইতে পারে, ফ্লোট ডেটা হইতে পারে, অনেক ধরনের ডেটা টাইপে আমাদের ডেটা হইতে পারে। সো আমরা হচ্ছে বেসিক একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি, যে রেস্ট এপিআই সাধারণত হচ্ছে জেসন ফরম্যাটে আপনাকে রেসপন্স দিবে অলওয়েজ। অলওয়েজ আপনি একটা জেসন রেসপন্স পাবেন। এটা হচ্ছে রেস্ট এপিআই এর একটা কমন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, যে আপনি হচ্ছে তাকে পেলোড যখন দিবেন, তাকে যখন ডেটা দিবেন, তাকে সেটা জেসন আকারে দিতে হবে। আপনি যখন তার থেকে যেটা রিট্রিভ করবেন, তখনও তার থেকে আপনি জেসন আকারে রেসপন্সটা রিট্রিভ করবেন। এগুলো হচ্ছে আমাদের নর্মাল আর কি আপনার রেস্ট এপিআই এর একটা একদম ওভারভিউ, বেসিক ওভারভিউ। এখন যদি আমরা বলি যে ফ্লাটার অ্যাপ্লিকেশনে আমরা আসলে এই রেস্ট এপিআই দিয়ে আমরা আসলে কিভাবে হচ্ছে ডেটা রিট্রিভ করব, বা কিভাবে আমরা হচ্ছে কাজগুলা করব, সেটার জন্য আমরা এখন একটু দেখি। হ্যাঁ, তো আমি আসলে বেসিক্যালি আপনাদের যেই এখন আপনাকে স্লাইড শো দেখাবো, এটা কিন্তু একটা এআই দিয়ে স্লাইড শো বানানো। তো আমি হচ্ছে জাস্ট কি পয়েন্ট গুলা ধরবো, এখান থেকে কি পয়েন্ট গুলা ধরে ধরে আপনাদেরকে বোঝাবো। তো আপনারা হচ্ছে স্ক্রিন শেয়ার দিব, আপনারা যদি স্ক্রিনটা দেখতে পারেন প্রপারলি আমাকে প্লিজ জানাবেন কেউ একজন। হ্যাঁ ভাই, দেখা জি যাচ্ছে। ভাই, দেখা যাচ্ছে।
ভাই আপনি কি কিছু বলছেন? না আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। ও সরি, আমার মাইকটা মিউট হয়ে গেছিল। আচ্ছা, আপনারা কি আমার এই কোড বেসটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, তো ফাইন। সো এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি কম্প্রিহেন্সিভ এরর হ্যান্ডলিং টেকনিক্স ফর এপিআই রিকোয়েস্ট ইন ফ্লাটার। তো এখন কম্প্রিহেন্সিভ এপিআই রিকোয়েস্ট হ্যান্ডেল কি করতে পারে, এখন আমি আরেকটা জিনিস বলে নেই। ফ্লাটারে আপনি যখনই এপিআই নিয়ে কাজ করবেন তখন আপনি হচ্ছে দুই ধরনের প্যাকেজ ইউজ করতে পারেন, একটা হচ্ছে এইচটিটিপি প্যাকেজ আর একটা হচ্ছে ডিও প্যাকেজ। সো আপনি এইচটিটিপি প্যাকেজ দিয়ে আপনি সবকিছু করতে পারেন, আবার ডিও দিয়েও করতে পারেন। So আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে ডিও দিয়ে কাজ করার, কারণ ডিওতে হচ্ছে বিল্ট ইন অনেকগুলো ফিচার একসাথে আছে, যে ফিচারগুলো আপনি হ্যান্ডি ভাবে ইউজ করতে পারবেন। So আমি যেমন একটা কাজ করছি কিরকম, যে আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে একটা সেন্ট্রালাইজড এপিআই কলিং সিস্টেম রাখছি, ঠিক আছে? সো আমাদের সেন্ট্রালাইজড এপিআই কলিং সিস্টেমটা কি হবে, যে আমরা একটা ক্লাস বানাবো, সার্ভিস বানাবো, সেই সার্ভিস ক্লাসে আমরা অনেকগুলো জিনিস দিব। তো আমরা ওই জিনিসগুলোতে পরে যাই, যে এখানে কি কি হচ্ছে সেটা আমরা একটু পরে বুঝবো। আমরা আগে বুঝবো যে আমাদের ইরোর হ্যান্ডলিং আমরা কিভাবে করব। সো এখানে দেখেন যে এই পোর্শনটাকে আমরা কি করতেছি, ইরোর হ্যান্ডলিং ইন্টারসেপ্টর বলতেছি। সো মানে আমরা হচ্ছে কি এই অংশটা দিয়ে আমরা ইরোর হ্যান্ডেল করতেছি, ঠিক আছে? তো এখন ইরোর হ্যান্ডেল কি করতেছি, যে আমরা যখনই একটা এপিআই কল করতেছি তখনই আমরা একটা ইন্টারসেপ্টর দিতেছি। ইন্টারসেপ্টর মানে কি? ইন্টারসেপ্টর মানে হচ্ছে সে আপনি একজন ক্লায়েন্ট, ঠিক আছে? আপনি আপনার মোবাইল থেকে রিকোয়েস্ট করতেছেন সার্ভারে। তো সার্ভার থেকে মোবাইলে যখন আপনি মোবাইল থেকে সার্ভারে যখন রিকোয়েস্ট করতেছেন, এই রিকোয়েস্টের মাঝখানে আমি একটা অ্যাডিশনাল ভাবে একজনকে লিসেন করতেছি, এই রিকোয়েস্ট বডিটাকে পুরো আমি লিসেন করতেছি। অর্থাৎ এই পুরো যে কানেকশনটা এস্টাবলিশ হয়েছে, এই পুরো কানেকশনের ভিতরে যত ধরনের ডেটা ট্রান্সফার হবে, আদান প্রদান হবে, পুরোটাকে জিনিসটাকে আমি লিসেন করতেছি। এই জিনিসটাকে বলি ইন্টারসেপ্টর, অর্থাৎ আমি একটা ইন্টারসেপ্ট করতেছি মাঝখানে। যেমন হচ্ছে ওই যে ইসরায়েল থেকে যখন মিসাইল, যখন ওই যে গাজা যখন প্যালেস্টাইন থেকে মিসাইল ছাড়ে, ইসরায়েল কি করে ইন্টারসেপ্ট করে, ইন্টারসেপ্টর দিয়ে আয়রন ডোম দিয়ে ইন্টারসেপ্টর করে, এরকম একটা ইন্টারসেপ্টর আমার হচ্ছে এখানে ইরোর ইন্টারসেপ্টর। তো ইরোর ইন্টারসেপ্টর দিয়ে আমি কি করতেছি, যত ধরনের আমার এক্সেপশন ঘটবে নেট থেকে, সেই আমার কানেকশনে এই এপিআই কলে সেই এক্সেপশন গুলাকে ধরে আমি হচ্ছে কি করতে পারি, আমার বিভিন্ন স্ট্যাটাস কোড পাইতে পারি। যে আমার হচ্ছে এই এপিআই থেকে আমাকে 400 স্ট্যাটাস কোড দিছে, 401 দিতে পারে আমাকে, 404 দিতে পারে আমাকে, 500 দিতে পারে আমাকে, আর আমি একটা কি করলাম, ডিফল্ট রাখলাম যে এটার জন্য আমি আসলে জানি না। সো নর্মালি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমরা খুব অল্প কিছু সংখ্যক আমাদের কেস স্ট্যাটাস কোড গুলাকে আমরা যদি হ্যান্ডেল করি, তাহলে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম কেস গুলা কাভার করে ফেলে। বাট আপনি যদি ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করতে যান বা ওয়েব ডেভেলপ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই স্ট্যাটাস কোড গুলা ছাড়াও আরো অনেকগুলো স্ট্যাটাস কোড আপনাকে হ্যান্ডেল করতে হতে পারে। 320 হ্যান্ডেল করতে পারে, 328 হ্যান্ডেল করতে হতে পারে, রিডিরেক্ট যে স্ট্যাটাস কোড গুলো ওগুলো হ্যান্ডেল করতে হতে পারে। সো বেসিক্যালি আপনাকে কি করতে হবে, আপনি কোন প্ল্যাটফর্মের জন্য অ্যাপটা ডেভেলপ করতেছেন সেটা চিন্তা করে আপনাকে আসলে স্ট্যাটাস কোড গুলা হ্যান্ডেল করতে হবে। তো আমি এখানে কি করলাম, যে আমি এখানে দেখলাম যে আমার স্ট্যাটাস কোড 400, ফার্স্টে আমি দেখলাম যে স্ট্যাটাস কোড আমার 400 কিনা। যদি আমার স্ট্যাটাস কোড 400 হয়, তাহলে আমি কি করছি, এখানে আমি একটা কোড আমি এখানে এক্সিকিউট করতেছি। তো এই কোড এক্সিকিউটে আমার কাজ কি হতেছে, যে প্রথমে আমি একটা দেখতেছি যে আমার এই ইরোর যে আমার যে রেসপন্স, আমি এপিআই থেকে রেসপন্সের যে ডেটাটা পাইছি, সেই ডেটাটা থেকে আসলে অন্য কোনো কিছু আছে কিনা। যেমন আমার এই অ্যাপ্লিকেশনের জন্য আমি দেখতেছি যে আমার এখান থেকে আমার যে রিফ্রেশ টোকেন সেগুলো এক্সপায়ার্ড হয়েছে কিনা। ধরেন আপনার এই জিনিসগুলো আপাতত বোঝা দরকার নেই, আপনি চিন্তা করেন যে আমার 400 স্ট্যাটাস কোড, এটার দিয়ে আমি একটা জিনিস হ্যান্ডেল করতেছি, যে এটা হচ্ছে আমার ব্যাড রিকোয়েস্ট। 401 হইলে আমি বলতেছি এটা আনঅথরাইজড, অর্থাৎ আমার এই এপিআই কে আমি কল করতে পারবো না, এটাকে আমাকে অথরাইজ দেয় নাই। 404 মানে হচ্ছে আমি ব্যাড রেসপন্স পাচ্ছি, 500 মানে হচ্ছে আমি সার্ভার এরর দিচ্ছি, আর যদি এগুলার বাইরে কোনো আমার স্ট্যাটাস কোড থাকে তাহলে আমি এটাকে বলে দিচ্ছি আননোন এরর, ঠিক আছে? এখন এই একটা এক্সেপশন আপনি পাইছেন। এখন এক্সেপশন পাওয়ার পরে আপনি কি করবেন, যে পরবর্তী অন্য এক্সেপশন কোনের জন্য আপনি রিজলভ করবেন। তো এটা একটা বেসিক একটা ওভারভিউ যে আমি একটা এরর হ্যান্ডেল করতেছি এইভাবে। তো এখন এই এরর হ্যান্ডেলের আগে আমরা একটু গো থ্রু করি, সেটা হচ্ছে আপনি একটা এপিআই কল করার জন্য কি 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 করতে পারেন। যেমন আমরা যদি একটু নিচের দিকে যাই, আমি হচ্ছে এখানে কি করলাম, এই যে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি যে আমরা কি করতে পারি, গেট রিকোয়েস্ট করতে পারি, পোস্ট রিকোয়েস্ট করতে পারি, তারপরে হচ্ছে আমরা পুট রিকোয়েস্ট করতে পারি, ডিলিট রিকোয়েস্ট করতে পারি। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনি যদি এপিআই ড্রিভেন একটা অ্যাপ্লিকেশন হয়, যেখানে হচ্ছে আপনি কোনো ইউজার ক্রিয়েট করতেছেন না,
বা হচ্ছে আপনার কোনো ইউজার আপডেট করতেছেন না বা ডিলিট করতেছেন না, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে ডেটা জাস্ট আপনি এপিআই থেকে শো করতেছেন, আপনি গেট রিকোয়েস্ট দিলে আপনার কাজ হয়ে যাচ্ছে। আপনি ধরেন হচ্ছে পোস্ট রিকোয়েস্ট করতেছেন, পোস্ট রিকোয়েস্টে কাজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার পুরোটা ডিলিটের এক্সট্রা অপারেশন গুলো আপনার করতে হবে না। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আপনি যখন এই গেট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট করতেছেন, তখন আপনার এখানে একটা বিষয় আছে। অনেকে হচ্ছে পোস্ট রিকোয়েস্টে কি করে, আপনি হচ্ছে কিছু পেলোড দিয়ে দেয়। যেমন আমরা যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট। সো পোস্ট রিকোয়েস্টে আমি কি করতেছি, যে আমি আসলে কোন এপিআই তে হিট করব। সো আমাদের এপিআই হিট করার পয়েন্ট হচ্ছে একটা ইউআরএল বলে দিতে হবে, যে কোন ইউআরএল আমি এপিআই তে হিট করব। সো যেমন এরকম এই ইউআরএলটা হইতে পারে, এরকম সে হইতে পারে https স্ল্যাশ স্ল্যাশ আপনার হইতে পারে সে মনে করেন 192.168.1 এরকম একটা আপনার এই একটা হইতে পারে। সেখানে হইতে পারে আমি বলতে পারি যে এটা একটা অথ ইউআরএল, এখানে ইউআরএল ইউজার অথে আমি বলে দিব লগ ইন। সিম্পল একটা জিনিস, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার একটা ইউআরএল আমাকে দিয়ে দিতে হবে, যে আমি আসলে কোন এপিআই তে আমি হিট করব, সেটা হচ্ছে আমার এই ইউআরএল। আর আমি যখন পেলোড পাঠাবো, পেলোড মানে কি, আমি আপনাদেরকে আগেই বলছি যে পেলোড আমি যখন আমরা ডেটার কমিউনিকেশন করব, তখন অলওয়েজ আমাদের ডেটা কমিউনিকেশনের ওয়ে হবে কি, ডেটা কমিউনিকেশন ওয়েটা আমার হবে হচ্ছে অলওয়েজ ম্যাপ আকারে, অর্থাৎ জেসন আকারে। সো আমরা যদি এরকম জেসন আকারে চিন্তা করি, সে আমার হচ্ছে একটা ম্যাপ পেলোড। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেই, পেলোড, ওকে। সো পেলোড এখানে হচ্ছে ম্যাপ। এখন এই পেলোডের ভিতরে আপনারা কি করবেন, এখন ম্যাপ তো আপনার হইতে পারে, এটা কিন্তু আপনার ডার্টের একটা অবজেক্ট, আপনি কিন্তু ডিরেক্ট এই ম্যাপকে পেলোড আকারে এখানে পাঠিয়ে দিতে পারবেন না। এই যে আমরা এখানে যে পেলোডটা পাঠাচ্ছি, এই ডিরেক্ট এই পেলোডটা আপনি ম্যাপ অবজেক্টটাকে পাঠিয়ে দিতে পারবেন না। যদি এই ম্যাপ অবজেক্টটাকে আপনি পাঠিয়ে দেন, তাহলে সে কি করবে, একটা ইরর থ্রো করবে আপনাকে, আপনার এই এপিআইটা কল প্রপারলি এক্সিকিউটিভ হবে না। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আপনি যদি এইচটিটিপি প্যাকেজ ইউজ করেন, তাহলে আপনার এই জিনিসটা ইরোড ধরবে। বাট ডিও প্যাকেজ যদি আপনি ধরেন, সে কি করে, ডিও প্যাকেজ ইন্টারনালি আপনার এই যে পেলোডটা, আপনি যদি এটাকে ম্যাপও দেন বা অন্য যেই ডেটাই দেন, সে ইন্টারনালি আপনার এই ডেটাটাকে জেসনে কনভার্ট করে তারপর আপনাকে এপিআইটা কল করবে। তো আমরা হচ্ছে সবসময় কেয়ারফুল থাকবো যে আমরা আসলে কোনো প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট না থেকে, আমরা যখনই কোনো ধরনের এপিআই কমিউনিকেশন করব, তখনই অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে কি, আমরা হচ্ছে পেলোডটাকে জেসন আকারে পাঠাবো। কোনো ধরনের ম্যাপ অবজেক্ট বা লিস্ট বা ইন্টিজার এই ধরনের অবজেক্ট না, আমরা ওইটাকে জেসনে কনভার্ট করে তারপরে পাঠাবো। তো এখন সেই আমরা এই অথেন্টিকেশনের জন্য, লগ ইনের জন্য আমরা একটা পেলোড পাঠাবো। পেলোডে হচ্ছে আমাদের কি থাকবে, সেই ইউজার আইডি হইতে পারে ধরেন হচ্ছে abc@gmail.com, এরকম একটা হইতে পারে। এটা কি হইতে পারে, এটা একটা স্ট্রিং হইতে পারে, ওকে। তো এখন এই স্ট্রিং হইতে পারে, আমি একটা কি পাঠাবো, পাসওয়ার্ড পাঠাবো। পাসওয়ার্ড সে হইতে পারে আমার ABC, তারপর হচ্ছে @123, ধরলাম আমার এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এখন আমি যখন এখানে পাঠাবো, তখন আমাকে অবশ্যই এটা পাঠাইতে হবে কিভাবে, এই ডেটাটাকে আমার পাঠাইতে হবে জেসন এনকোড পেলোড। অর্থাৎ আমি যখন জেসন এনকোড করতেছি, তখন হচ্ছে কি, আমার যে অবজেক্টটা আছে সেটা যে কোনো ধরনের অবজেক্ট, এটা একটা ডাইনামিক অবজেক্ট। অর্থাৎ জেসন এনকোড আমার কি করে, সে একটা স্ট্রিং রিটার্ন করে, একটা জেসন স্ট্রিং রিটার্ন করে। সেই স্ট্রিংটা কিভাবে রিটার্ন করে, সেই একটা অবজেক্ট নেয়, অর্থাৎ একটা ডাইনামিক অবজেক্ট নেয়। সেটা লিস্ট হইতে পারে, ইন্টিজার হইতে পারে, স্ট্রিং হইতে পারে, আপনার অন্য যে কোনো ধরনের একটা অবজেক্ট হইতে পারে। সেই অবজেক্টটাকে নিয়ে সে হচ্ছে আপনাকে একটা স্ট্রিং রিটার্ন করে, জেসন স্ট্রিং রিটার্ন করে। সেই জেসন স্ট্রিংটাই হচ্ছে আপনার ডেটা আকারে আমাদের হচ্ছে রিকোয়েস্টে যায়, ঠিক আছে। তো এখন ধরেন আপনি এই জিনিসগুলো আপনি পাঠাইছেন আমাদের ডেটাতে, আমরা পেলোড বুঝলাম। এখন হচ্ছে কোয়েরি প্যারামিটারস। কোয়েরি প্যারামিটারস হচ্ছে এই যে আপনি লগ ইন করতেছেন, সে আমি এখন হচ্ছে একটা ইউআরএল ধরি আমরা। সেই ইউআরএলটা হচ্ছে, ধরেন আপনার হচ্ছে, আমরা একটা ইউআরএল ধরি গেট, ওকে, আমরা এখানে ধরি ফাইনাল গেট ইউজার ইনফো ইউআরএল, ঠিক আছে। এখন গেট ইউজার ইনফো ইউআরএল আমরা আগেই বলছি, ধরেন সে এখানে https স্ল্যাশ, তারপরে হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে সে আমার, এটা একটা বেজ ইউআরএল থাকবে আমার,
বেজ ইউআরএল বলতে আমরা সবসময় রেস্ট এপিআই তে বুঝি এই যে আমাদের ফার্স্ট যতটুকু এটাকে আমরা বেজ ইউআরএল বলি, আর পরের যে অংশটুকু থাকবে এগুলাকে বলি আমরা হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট। অর্থাৎ এই এন্ড পয়েন্ট গুলা দিয়ে আপনি এই এপিআই তে যখন হিট করবেন, এই সার্ভারে হিট করবেন, তখন আপনি এই যে কাজের জন্য আপনি এপিআই হিট দিচ্ছেন ওই ডেটাগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, ওই কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবেন। সো আমরা ধরি আমাদের এখানে বেজ ইউআরএল আমরা আগে একটা ডিক্লেয়ার করে নিই ফাইনাল, আমি এখানে একটা টেম্প বেজ ইউআরএল ধরে নেই। সো এখানে আমার বেজ ইউআরএল আমি ধরলাম হচ্ছে আমার https, এই ধরেন আমার এটা হচ্ছে বেজ ইউআরএল, ঠিক আছে। এখন যেহেতু আমার একটা স্ট্রিং, তাহলে আমি ওকে স্ট্রিং এ ডিরেক্টলি বলে দিই। সো এখন এটা স্ট্রিং, এখন এখানে একটা মজার বিষয়, আপনারা হয়তো এটা শিখছেন এর আগেই মজা ক্লাসেই, যে আমি কিন্তু এখানে একটা এই স্ট্রিং এর যে ভ্যালুটা এটা কিন্তু আমার কনস্ট্যান্ট থাকতেছে, এটা কিন্তু আমার কখনো চেঞ্জ হচ্ছে না এখানে এই কেসের জন্য। সো আমি এখানে কি করতে পারি, আমি ডিরেক্ট এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দিতে পারি। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দিলে কি, সে এটা কনস্ট্যান্ট আকারেই থাকবে অলওয়েজ, এটা কখনোই হচ্ছে আপনার চেঞ্জ হবে না, এই ভ্যালুটা আপনি চেঞ্জ করতেও পারবেন না, রান টাইমে কম্পাইল টাইমে কোনোভাবে এই জিনিসটা চেঞ্জ হবে না, এটাকে ম্যানিপুলেট করার আর কোনো চান্স নাই। সো এখন আমরা এটা কি করব, আমরা এখন একটা গেট ইনফো ইউজারের ইউআরএল একটা বানাবো। এই ইউজার ইনফো বানানোর জন্য আমরা কি করব, টেম্পোরারি বেজ ইউআরএলটা নিব, তারপরে আমাদের এপিআই এন্ড পয়েন্ট। এখন ধরি আমাদের এন্ড পয়েন্টটা আমরা কিভাবে লিখবো ফ্লাটারে। তো বেসিক্যালি এই জিনিসটার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এরকম একটা ক্লাস বানিয়ে নিতে পারেন। সেই ক্লাসে হচ্ছে আপনারা এরকম বিভিন্ন লিঙ্কস দিয়ে রাখতে পারেন, সেই লিঙ্কস গুলা দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো ধরেন আমরা এখন কি বানাই, একটা সে আমরা হচ্ছে কি বলি, একটা লিঙ্কস, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে আমরা ফাইনাল স্ট্রিং গেট ইউজার ইনফো ইউআরএল। সো এখানে আমাদের এপিআই এন্ড পয়েন্টটা থাকবে হচ্ছে আপনার ধরেন হচ্ছে অ্যাপ্লিকেশন গেট ইউজার ইনফো, ঠিক আছে। সো এখানেও আমরা এটা জিনিসটা কি করে দিই, আপাতত আমরা কনস্ট্যান্টই রাখি, তো পরবর্তীতে এই জিনিসটা আমরা আসলে চেঞ্জ করতে পারবো। তো এখন আপনি যখন ইউআরএলটা বানাচ্ছেন তখন আপনি এখানে কি বলে দিচ্ছেন যে আমার এটা কোন ইউজারের জন্য, গেট ইউজার ইনফো ইউআরএল। এখন এটাকে আমরা ইউজার ইনফো ইউআরএল দেই, এটাকে দিই গেট ইউজার ইনফো ইউআরএল। ওকে, ওকে। সো এটা গেল আমাদের একটা ইউআরএল আমরা বানাইলাম। এখন যখন আমরা কোয়েরি প্যারামসে দিব, সো কোয়েরি প্যারামসের বিষয়টা কি হয়, যদি আমরা এই পুরো জিনিসটাকে একসাথে এখন কনক্যাটেনেট করি, সো কনক্যাটেনেট করলে কি দাঁড়াবে, কনক্যাটেনেট করলে আমাদের দাঁড়াবে হচ্ছে যে আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো, যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এরকম আমাদের একটা ইউআরএল দাঁড়াবে। যখন আপনার এপিআই হিট করব তখন আমরা এরকম একটা ইউআরএল দেখতে পারবো। এখন কোয়েরি প্যারামস হচ্ছে যে আপনি এই এক্সট্রা কোনো পেলোড না পাঠায় যে ইউআরএলটা আছে এই ইউআরএল এর ভিতরেই আপনি হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দিবেন। সেই ইনফরমেশন দিয়ে সার্ভার যখন আপনার এই কোয়েরি প্যারামস গুলা দেখবে তখন সে ওই অনুযায়ী আপনাকে ডেটাটাকে রিট্রিভ করে দিবে। তো এখানে বলে রাখা ভালো, যদি আপনার গেট রিকোয়েস্টের থেকে পোস্ট রিকোয়েস্টটা কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ, অর্থাৎ সেটা সার্ভারের লোডটা একটু বেশি পড়ে। সো আপনি গেট রিকোয়েস্ট জুড়ে যে ডেটাটা আনবেন সেটা অনেক ফাস্টার হবে এবং এফিশিয়েন্ট হবে। তো যদি আপনার খুবই মিনিমাম একটা ডেটা দিয়ে ডেটা রিট্রিভ করতে হয় তাহলে অলওয়েজ হচ্ছে কোয়েরি প্যারামসে গেট রিকোয়েস্ট করে আপনি ডেটাটা পার্স করবেন। আর যদি মনে করেন যে না, এই গেট রিকোয়ারি প্যারামসে খুব অল্প পরিমাণ ডেটা দিচ্ছে, হচ্ছে অল্প পরিমাণ ডেটা দিয়ে আমার কাজ হবে না, তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, পেলোড, অনেক বড় একটা পেলোড জেনারেট করে আপনাকে পাঠাইতে হবে। সো নর্মালি আমরা এখানে কোয়েরি প্যারামসে আমরা যেহেতু ইউজার ইনফো আনবো, তার মানে হচ্ছে আমার কি পাঠাইতে হবে, ইউজার আইডিটা পাঠাইতে হবে। সো আমি এখানে ইউজার আইডি বলে দিলাম হচ্ছে কত, ইউজার আইডি হচ্ছে আমার, সে আমি বলে দিলাম 2। এইভাবে হচ্ছে আপনি কোয়েরি প্যারামস অ্যাড করবেন। এখন এইচটিটিপি প্যাকেজে আপনার হচ্ছে এভাবে ডিরেক্টলি হচ্ছে, যেমন আমরা ডিও প্যাকেজে যখন আমরা পোস্ট ইউজ করতেছি তখন ডিরেক্টলি আমরা হচ্ছে একটা কোয়েরি প্যারামসের একটা প্রপার্টি পেয়ে যাচ্ছি। সো এই প্রপার্টির ভিতরে আমরা যখন কোয়েরি প্যারামসটা সেট করব তখন আলটিমেটলি আমাদের হচ্ছে কি হয়ে যাবে, আমাদের এক্সট্রা করে অ্যাডিশনালি এরকম একটা ইউআরএল জেনারেট করতে হবে না। সে যখন কোয়েরি প্যারামসে কোনো ডেটা পাবে অটোমেটিক্যালি সে এই জিনিসগুলো অ্যাড করে নিবে। তো এখানে কোয়েরি প্যারামস পাঠানোর সিস্টেম কি, সিম্পল। এখানে কোয়েরি প্যারামস পাঠানোর সিস্টেম হচ্ছে এই ম্যাপ
সিমিলার। এখন ম্যাপটা হচ্ছে আপনার কি টাইপের, আমি ধরে নিই যে আমার ম্যাপ হচ্ছে কিও হবে স্ট্রিং, আবার হচ্ছে আমার ভ্যালুও হবে স্ট্রিং। সো আমি এই ম্যাপের নাম দিব কি, সে আমার হচ্ছে টেম্প কোয়েরি প্যারামস। টেম্প কোয়েরি প্যারামসে কি হবে, আমি একটা ম্যাপ নিব, এই কোয়েরি প্যারামসে থাকবে আমার হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডিতে থাকবে হচ্ছে ধরেন আমি এখানে বলে দিলাম 2। এই হচ্ছে আমার ধরেন হচ্ছে এটা আমার কোয়েরি। তো যখন আমি হচ্ছে এই টেম্প কোয়েরি প্যারামসটা আমি এখানে পাস করে দিব, তখন ডিও যখন এপিআই কলটা করবে, সে তখন অটোমেটিক্যালি এরকম একটা ইউআরএল বানায় তারপরে হিট করবে। বুঝতে পারলাম? এখন বিষয়টা হচ্ছে যে আপনি পোস্ট রিকোয়েস্টেও কোয়েরি প্যারামস পাঠাইতে পারবেন, গেট রিকোয়েস্টেও আপনি কোয়েরি প্যারামস পাঠাইতে পারবেন। কিন্তু গেট রিকোয়েস্টে নর্মালি হচ্ছে কোনো ধরনের পেলোড কখনো যায় না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আপনি গেট রিকোয়েস্টে কখনোই কোনো ধরনের পেলোড পাঠাবেন না। গেট রিকোয়েস্টে অলওয়েজ হচ্ছে কি পাঠাইতে হবে, কোয়েরি প্যারামিটারস পাঠাইতে হবে। আপনার যদি যদি পেলোড অনেক বড় পাঠাইতে হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা কি করব, পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। এখন একটু আসি আমরা সিকিউরিটির বিষয়ে কথা বলতে। আমরা নর্মালি বেসিক্যালি বুঝলাম কি কি, আমরা তখনও বুঝলাম যে আমরা হচ্ছে ডিও সার্ভিসের গেট রিকোয়েস্ট করতে পারবো, পোস্ট রিকোয়েস্ট করতে পারবো, পুট রিকোয়েস্ট করতে পারবো, ডিলিট রিকোয়েস্ট করতে পারবো। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে এই যে এপিআই কলিং গুলা করতেছেন, আপনি বিভিন্ন ডেটা ট্রান্সফার করতেছেন, আপনার মোবাইল থেকে ডেটা পাঠাচ্ছেন সার্ভারে, সার্ভার থেকে ডেটা রিসিভ করতেছেন। এখন এই যে কমিউনিকেশনটা এস্টাবলিশ করতেছেন, এই কমিউনিকেশনটা অবশ্যই আপনার একটা অথরাইজড কমিউনিকেশন হইতে হবে। আদারওয়াইজ আপনাকে যদি এই কমিউনিকেশনটা যদি আনঅথরাইজ থাকে তাহলে যে কেউ আপনার ডেটাটাকে ব্রিচ করতে পারবে। সো এই ডেটাটাকে ব্রিচ যাতে না করতে পারে, সিকিউরিটি যাতে থাকে অলওয়েজ, সেই জন্য আমরা কি করি, অথেন্টিকেশন টোকেন বা অ্যাক্সেস টোকেনের একটা বিষয় আমাদের থাকে, অ্যাক্সেস টোকেন আমরা ইউজ করি। সো অ্যাক্সেস টোকেন আপনি যখন এপিআই কল করবেন, তখনই এপিআই কল করার সময় আপনাকে অ্যাক্সেস টোকেন পাঠাইতে হবে সার্ভারে। সার্ভার যদি অ্যাক্সেস টোকেনটা পায় তাহলেই আপনাকে ডেটা দিবে। আর যদি সার্ভার অ্যাক্সেস টোকেন না পায় তখন আপনাকে কি দিবে, একটা ইরর দিবে 404, আপনাকে বলবে আপনি আনঅথরাইজড ইরর। যেমন আমরা কিছুক্ষণ আগে কি বললাম, ইরর ইন্টারসেপ্টর একটা দিলাম যে ইরর ইন্টারসেপ্টরে 401 পাবো, 401-এ আমাকে আনঅথরাইজড বলে দিবে, অর্থাৎ আমার কাছে কোনো ধরনের এপিআই কলে আমি যেই অথেন্টিকেশন টোকেন পাঠাইছি সেই অথেন্টিকেশন টোকেন সার্ভারের কাছে নাই। সো সার্ভার আমাকে কোনো ধরনের ডেটা দিবে না, অথেন্টিকেশন করতে দিবে না। তো বেসিক্যালি যখনই কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনারা রান করবেন, আপনারা তো অবশ্যই অথেন্টিকেশন সিস্টেম আপনারা ইউজ করেন। সো এটা হচ্ছে যেমন হচ্ছে যখন আপনারা এখন ফার্স্ট নিজেরা যখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করবেন ফ্লাটারে, তখন আপনারা ধরেন কোনো ধরনের যদি সার্ভার আপনাদের ইন্টিগ্রেট করতে হয়, আপনাদের যদি সার্ভার সাইডের হ্যান্ডেল ব্যাকএন্ডের কাজ করতে হয়, তখন আপনারা কোনো একটা লোকাল পিসিতে সার্ভার রান করে আপনারা সেই জিনিসটা কমিউনিকেশন করতে পারেন। বাট নর্মালি হচ্ছে যখন আপনারা এই অথেন্টিকেশন গুলো ফায়ারবেস বা অন্যান্য ক্লাউড জিনিস দিয়ে আপনারা অথেন্টিকেশন করবেন, তখন এটা অথেন্টিকেশন গুলো সাধারণত হচ্ছে ফায়ারবেস থেকে আপনারা অথ যে জিনিস টার্ম আছে অথ দিয়ে আপনারা করতে পারবেন। অথ এই জিনিসটা দিয়ে আপনার হচ্ছে অথেন্টিকেশন করতে পারবেন, কোথায়, ফায়ারবেস দিয়ে। তো অবশ্যই আপনাকে এপিআই কলিং এর জন্য, সিকিউরড এপিআই কলিং এর জন্য অথেন্টিকেশন সিস্টেম রাখতেই হবে। যদি আপনি অথেন্টিকেশন সিস্টেমটা না রাখেন এপিআই কলিং এ, তাহলে আপনার কি হবে, আপনি একটা সিকিউরিটি ব্রিচের আন্ডারে পড়ে যাবেন, অর্থাৎ আপনার ডেটা যে কোনো সময় ব্রিচ হইতে পারে, অন্য কেউ যে কোনো সময় আপনার ডেটাটাকে চুরি করতে পারে। তো এখন এই যে আমরা বললাম যে অ্যাক্সেস টোকেন পাঠাইতে হবে, এখন অ্যাক্সেস টোকেন পাঠাইলাম আমরা, ফাইন। এখন অ্যাক্সেস টোকেনের তো একটা ভ্যালিডিটি থাকবে, যে আমি একটা অ্যাক্সেস টোকেন সার্ভার আমাকে দিল, সেই অ্যাক্সেস টোকেন আমি আজীবনের জন্য ভ্যালিড রাখবো, অর্থাৎ আজীবন ওই অ্যাক্সেস টোকেন আমি ইউজ করতে পারবো না, এরকম না। অর্থাৎ অ্যাক্সেস টোকেনেরও আপনার একটা কিছু এক্সপায়ারি টাইম থাকবে, যে এই অ্যাক্সেস টোকেনটা 1 দিন ভ্যালিড থাকবে না, 2 দিন ভ্যালিড থাকবে না, 3 দিন ভ্যালিড থাকবে, এই জিনিসগুলো আপনাকে সার্ভার থেকেই বলে দিবে। তো নর্মালি আমরা কি করি, যে কোনো সময় যখন লগ ইন করি তখন আমরা কি করি, যে আমাদের লগ ইনের সময় আমরা যেই এপিআইটা কল করি, যেমন আমরা যদি বলি আমরা এখানে অথেন্টিকেশন লগ ইন, এই লগ ইনটা কিন্তু আপনার কোনো ধরনের অথেন্টিকেশন আপনার লাগবে না। এই লগ ইন ফাংশনটা, এই লগ ইনের এপিআই কল করতে, এটা পাবলিক এপিআই। আপনি ওর একটা ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ড যদি ইউজার আইডি পাসওয়ার্ড যদি সার্ভারে থাকে এবং সেটা ভ্যালিড থাকে, তাহলে সেটার এগেইনস্টে সার্ভার আপনাকে একটা রেসপন্স দিবে। সেরকম রেসপন্স কি হইতে পারে, যে ধরেন
ধরেন আপনি সার্ভারের কাছ থেকে সার্ভার রেসপন্স আপনি পাচ্ছেন। যে সার্ভার রেসপন্স আপনি কি পাচ্ছেন, মাথায় রাখবেন সার্ভার রেসপন্স কিন্তু আপনি জেসন আকারেই পাচ্ছেন। সো আমরা যখন রিট্রিভ করব তখন আমরা হচ্ছে জেসন আকারে রিট্রিভ করে তারপর সেটাকে আমরা আমাদের ডার্টে অবজেক্টে কনভার্ট করব। সো সেই প্রসেসটাতে আমরা একটু পরে আসতেছি। আমরা বেসিক্যালি আগে দেখি এখানে সার্ভার রেসপন্সটা কি। তো সার্ভার আপনাকে কি করলো, আপনি হচ্ছে তাকে পেলোড দিলেন এই ইউজার আইডি, তাকে দিলেন এই পাসওয়ার্ড। এখন আপনাকে সার্ভার বলল যে আপনাকে ধরেন হচ্ছে আপনাকে সাকসেস সাকসেস ট্রু দিল। তারপরে আপনাকে বলল যে আপনার স্ট্যাটাস কোডটা সাধারণত আমাদের রেসপন্সের বডিতে থাকে না, সেটা রেসপন্সের মধ্যেই থাকে। স্ট্যাটাস কোডটা রেসপন্সের বডিতে থাকে না। তো আমাকে ধরেন আমাকে ডেটা দিল, ঠিক আছে। সো আমার ডেটার ভিতরে আমি কি পাইলাম, ডেটার ভিতরে আমি পাইলাম অ্যাক্সেস, ধরেন আমি পাইলাম অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেন হইতে পারে ABC1, এরকম অনেক ধরনের একটা অ্যাক্সেস টোকেন হইতে পারে আমাদের। আমি একটা পাইলাম রিফ্রেশ টোকেন। রিফ্রেশ টোকেনটাও অল্প ক্যারেক্টারের রিফ্রেশ টোকেন। অ্যাক্সেস টোকেনটা বড় হয়, রিফ্রেশ টোকেনটা ছোট হয়। দেন হচ্ছে আমি পাবো কি এক্সপায়ারি, এক্সপায়ারি টাইম। এক্সপায়ারি টাইম সে আমাকে বলে দিল যে 86,400 সেকেন্ড, এরকম কিছু বলে দিল, বা 86,400 বলে দিল। বা এটা স্ট্রিং এ না দিয়ে সেটা আপনাকে হয়তো 86,400 এরকম একটা ইন্টিজার আপনাকে দিয়ে দিল। সো এই জিনিসটা কি সেকেন্ড হিসাবে আমাদের দিয়ে দিল যে 24 ঘন্টা আমার এই এক্সপায়ারি টাইম থাকবে। এখন এই যে ডেটাগুলো আপনাকে দিয়ে দিল, অ্যাক্সেস টোকেন, রিফ্রেশ টোকেন, এক্সপায়ারি টাইম আপনাকে দিয়ে দিল। আর এই ডেটার ভিতরে আপনাকে হয়তো ইউজারের বেসিক কিছু ইনফো দিয়ে দিতে পারে। সেটা ইউজারের ইনফো এই অবজেক্টের ভিতরে থাকতে পারে। সেই ইউজার ইনফো অবজেক্টের মধ্যে দেখা যেতে পারে নাম থাকতে পারে। নাম আমরা বলে দিই মিস্টার কবির। তারপরে আমাদের থাকতে পারে এইজ, এইজ থাকতে পারে হচ্ছে সে আমরা এইজ একটা ইন্টিজার, সো এইজ 34। দেন আমরা বলতে পারি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 29 জানুয়ারি 1998। এই জিনিসটা আপনার থাকতে পারে, সেটা স্ট্রিং আকারে থাকতে পারে বা আপনাকে সার্ভার যে আকারে দেয়। সো ধরেন আপনি কি করলেন, ফার্স্টে আমরা কি করলাম, আমরা লগ ইন করলাম, আমরা এই এপিআই কল দিলাম। এই এপিআই কল করার সময় আমরা কি করলাম, এরকম একটা পেলোড দিলাম। সেই পেলোডটাকে আমরা কি করলাম, জেসন এনকোড আকারে করলাম। কোয়েরি প্যারান্সে আমরা কিছু দিলাম না। ধরেন আমরা কোয়েরি প্যারান্সে কিছু নাই, এই অনস্ক্যান প্রোগ্রেসে মনে করেন কিছু নাই, এই জিনিসগুলো আমার দরকার নাই। ধরেন আপনি এখন ইউআরএল, ডেটা, এই দুইটা জিনিস দিচ্ছেন। এখন আপনি যখন এপিআইটা হিট করবেন তখন আপনাকে সার্ভার রেসপন্স দিবে। সো সেই এপিআইটা, সেই রেসপন্সের থেকে আপনি এই ডেটাগুলো পাবেন। এখন আপনাকে পরবর্তী যত এপিআই কল করতে হবে, আপনি যত আপনার অ্যাপ্লিকেশন থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশনে আপনি একবার অথেন্টিকেটেড হয়ে গেছেন। এখন থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশন আপনার যত ধরনের এপিআই কল করতে হবে, সব এপিআই তে আপনার কি করতে হবে, এই অ্যাক্সেস টোকেন, এই রিফ্রেশ টোকেন, এগুলো আপনাকে পাঠাইতে হবে। রিফ্রেশ টোকেন না পাঠালেও চলবে, আপনার অ্যাক্সেস টোকেন পাঠাইতে হবে। কিন্তু রিফ্রেশ টোকেন যদি আপনি না পাঠান তখন আপনি একটু লং রানের লং লং এন্ডে আপনি একটা চ্যালেঞ্জে পড়বেন। সেই চ্যালেঞ্জটা কি, সেই চ্যালেঞ্জটা আমরা বলি। সো প্রথমত আগে আমরা দেখবো কি আমাদের এখানে একটা একটা ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমরা কি করব, ফার্স্ট আমরা জানবো যে আমরা হাউ টু পাস অ্যাক্সেস অ্যাক্সেস টোকেন অ্যান্ড রিফ্রেশ টোকেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে অ্যাক্সেস টোকেন আর রিফ্রেশ টোকেন জিনিসগুলো কিভাবে পাঠাবো। সো অ্যাক্সেস টোকেন রিফ্রেশ টোকেন পাঠানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিও সার্ভিসে অথেন্টিকেশন ইন্টারসেপ্টর ইউজ করব। সো দেখেন এখানে আমরা কি করতেছি, একটা ইন্টারসেপ্টর ইউজ করতেছি। এখন ইন্টারসেপ্টর বলতে আপনি একটা অবজেক্ট মনে করেন, সে আপনি একটা অবজেক্ট পাঠাচ্ছেন। আপনি যখনই একটা, আমি আগেও বলছি যে ইন্টারসেপ্টর মানে হচ্ছে আপনি একটা লিসেন করবেন, মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের ডেটা আপনি ওকে, এপিআই কল হবে, এপিআই কলের মধ্যে আপনি একটা ডেটা পুশ করে দিবেন, ও এপিআই তে সেই ডেটাগুলো নিয়ে যাবে। তো যখন আপনি রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্টের সময় রিকোয়েস্ট অপশন যাবে, অন্যান্য এই রিকোয়েস্ট অপশন যাবে, তারপরে রিকোয়েস্ট ইন্টারসেপ্টর হ্যান্ডলার, এই জিনিসগুলো যাবে। কিন্তু বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো আপনি ধরেন আপাতত আপনি জানেন না। আপনি জানেন কি যে আমাকে আগে অ্যাক্সেস টোকেনটা পাঠাইতে হবে। তো আপনি যদি এইচটিটিপি এইচটিটিপি কল করেন, এইচটিটিপি কল করলে আমরা কি করি, এরকম একটা হেডার্স, অর্থাৎ আমাদের এপিআই কলিং এ যখন আমরা ইউজ করি তখন আমরা বিভিন্ন সময় হেডার পাঠাই। তো হেডার গুলা কি হয়, হেডার গুলা হইতে পারে অথরাইজেশন হেডার থাকতে পারে, আরো অনেক ধরনের হেডার থাকতে পারে। তো এই হেডার গুলা মানে হচ্ছে কি,
ধরেন আপনি হচ্ছে সার্ভারে আপনি একটা এপিআই কল করতেছেন। তো সার্ভারে যখন আপনি এপিআই কল করতেছেন, তো সার্ভারে এপিআই কল করার সময় আপনি ইউআরএল পাঠাইছেন, ওকে ফাইন, ইউআরএলটা পাঠাইলেন। এখন ইউআরএল পাঠানোর পরে আপনাকে এক্সট্রা আরো কতগুলা প্যারামিটার সার্ভারকে বলে দিতে হবে, ডেটা আপনাকে বলে দিতে হবে যে ভাইয়া আমার হচ্ছে এইটা, এই যে আমি রিকোয়েস্ট তোমাকে করতেছি, এটা একটা অথরাইজড রিকোয়েস্ট। এখন এই অথরাইজড রিকোয়েস্টের জন্য আমি তোমাকে আরো কিছু কিছু এক্সট্রা ডেটা পাঠাচ্ছি, এই ডেটা দিয়ে তুমি অথরাইজ করো। কি কি ডেটা দিয়ে অথরাইজ করো? আমি তোমার এই যে আমার ইউআরএলটা দিচ্ছি, এই আমি এপিআই কলের দিচ্ছি, এই এপিআই কলের সাথে একটা হেডার যাবে। হেডার বলতে কি বুঝাই আমরা? যে এক্সট্রা একটা ডেটা আমার উপরে আমার এপিআই এর সাথে ট্যাগ হয়ে ডেটা যাবে। সো হেডারের ভিতরে আমার একটা কি থাকে, আমি সেম আমরা যেরকম ম্যাপ পাঠাই, আমরা যেরকম এই যে জেসন পাঠাই, আমরা যেরকম ম্যাপের জেসন বানাইছি, এই জেসনের মধ্যে এরকম একটা কি থাকবে, অথরাইজেশন। সেই অথরাইজেশনের ভিতরে আমরা কি বলে দিব? অথরাইজেশনের ভিতরে আমরা বলে দিব যে বেয়ারার টোকেন। বেয়ারার টোকেন দিয়ে আমরা বুঝাই যেটা একটা অথেন্টিকেশন টোকেন বা অ্যাক্সেস টোকেন। এই আমরা বলে দিই যে বেয়ারার, আর আমরা স্ট্রিং ইন্টারপোলেশন বলে আমরা যে অ্যাক্সেস টোকেনটা সার্ভার থেকে পাইছিলাম সেই অ্যাক্সেস টোকেনটা আমরা পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে কি, এপিআই কল যত জায়গায় হবে তত জায়গায় আমরা কি অ্যাক্সেস টোকেনটা পাঠিয়ে দিব। তো এটা হচ্ছে কি করতে হয়, যদি আপনারা সেন্ট্রালাইজ সিস্টেম না করেন আপনাদের অ্যাপ্লিকেশনে, তাহলে হবে কি প্রত্যেকটা এপিআই কল করার সময় আপনাকে আলাদা আলাদা করে বারবার বারবার এই লাইনটা বারবার লিখতে হবে। এই সেম লাইনটা, অর্থাৎ এপিআই কল করার সময় এই অপশনস ডট হেডার্স অথরাইজেশনে বিআরআর অ্যাক্সেস টোকেন, প্রত্যেকবার এই জিনিসটা আপনার হ্যান্ডেল করতে হবে। আর আপনি যে অ্যাক্সেস টোকেনটা ইনিশিয়ালি পাইছেন সেই অ্যাক্সেস টোকেনটা অবশ্যই কোথাও না কোথাও আপনি সেভ করছেন। তো সেভ করার সময় আপনাকে অবশ্যই রিট্রিভ করতে হবে। তো আপনাকে বারবার কি অপারেশন চালাইতে হবে, প্রত্যেকটা জায়গায় এই কোডগুলো আপনাকে রিডান্ডেন্ট লিখতেই হবে প্রত্যেক জায়গায়। তো এটা যদি সেন্ট্রালি সিস্টেম না করেন, এটা গেল হচ্ছে আপনার অথেন্টিকেশন টোকেন, আপনি অথরাইজেশন টোকেন পাঠাইছেন। এখন আহ, যদি আপনি অথরাইজেশন টোকেন পাঠান, ফাইন, আপনি অথরাইজেশন টোকেন পাঠাইছেন, আপনার এখন ডেটাও আসতেছে ঠিকঠাক মতো, আপনার কানেকশনটা এস্টাবলিশ, আপনার কানেকশনটা অথরাইজ, ফাইন। সে আপনার এক্সপায়ারি টাইম 6400 সেকেন্ড না, আপনার এক্সপায়ারি টাইম হচ্ছে 120 সেকেন্ড, ঠিক আছে? তো এখন 120 সেকেন্ড পরে আপনার কি হয়ে যাবে, এই যে অ্যাক্সেস টোকেনটা এটা ইনভ্যালিড হয়ে যাবে, এক্সপায়ার্ড হয়ে যাবে। এরা যদি এক্সপায়ার্ড হয়ে যায় এরপরে 120 সেকেন্ড পরে আপনি যদি ওরে আবার এপিআই কলের সময় এই অথেন্টিকেশন টোকেনটা পাঠান, সে আপনাকে কি বলবে, 401 স্ট্যাটাস কোডটা দিয়ে বলবে যে ইউ আর আনঅথরাইজড। অর্থাৎ আপনার কাছে যে অ্যাক্সেস টোকেনটা আপনি তাকে কল করে যে অ্যাক্সেস টোকেনটা দিয়েছেন সেই অ্যাক্সেস টোকেনটা এখন ইনভ্যালিড। তো এখন কি করতে হবে, যদি অ্যাক্সেস টোকেন ইনভ্যালিড হয়ে যায় তার মানে আপনার কি হচ্ছে, আপনার ইউজার 1 মিনিট 20 সেকেন্ড 2 মিনিট আপনার ইউজার অ্যাপ চালাচ্ছে, হুট করে কোনো এক জায়গায় আপনার একটা এপিআই কল হয়েছে, এপিআই কলের মাঝখানেই আপনার এক্সপায়ার টাইম শেষ, এখন সার্ভারের তো টাইম শেষ। আপনার ধরেন 119 সেকেন্ডের মাথায় আপনি হচ্ছে একটা এপিআই কল করতেছেন, এপিআই কল করতে করতে 120 সেকেন্ড হয়ে গেছে, এখন এটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে, এখন এক্সপায়ার্ড হওয়ার পরে আপনি ডেটা পাচ্ছেন না। তখন কি করতে হবে, এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আমরা কি করি, যে এই অ্যাক্সেস টোকেনের পাশাপাশি আমরা আরেকটা টোকেন পাঠাই, রিফ্রেশ টোকেন। এখন এই রিফ্রেশ টোকেনের কাজ কি? রিফ্রেশ টোকেনের কাজ হচ্ছে যে সে কি করবে, যদি অ্যাক্সেস টোকেন ইনভ্যালিড পায় তখন সে কি করবে, খুঁজবে যে রিফ্রেশ টোকেন নামে কিছু আছে কিনা। সে যদি এই রিফ্রেশ টোকেন পায়, সেই রিফ্রেশ টোকেন দিয়ে সেই রিফ্রেশ টোকেনের জন্য আবার একটা এক্সপায়ারি টাইম এই সার্ভার রেখে দেয়। যে ধরেন অ্যাক্সেস টোকেনের জন্য যদি 120 সেকেন্ড হয়, রিফ্রেশ টোকেনের জন্য সে হয়তো 240 সেকেন্ড এক্সপায়ারি টাইম রেখে দেয়। তো আপনি কিন্তু এই টোকেনটা যদি এক্সপায়ার্ড হয়েও যায়, অ্যাক্সেস টোকেনটা হয়ে যায়, আপনি যদি রিফ্রেশ টোকেনটা পাঠিয়ে দেন তাহলে হচ্ছে অটোমেটিক্যালি কি করে সার্ভার এই রিফ্রেশ টোকেনের এগেইনস্টে আপনাকে হচ্ছে এই আপনার যে এপিআই কলটা আপনি করছেন সেই এপিআই কলটা সে সাকসেস করে দেয়। এখন এই মেকানিজমটা আপনার হচ্ছে বিভিন্ন সময় ব্যাক এন্ডের সাথে আমরা যখন মোবাইল এন্ডে আমরা যখন কাজ করি তখন এটা বিভিন্ন সময় মেকানিজমটা বিভিন্ন রকম হয়। এটা অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা এই জিনিসটা কাজ করি। তো ধরেন একটা সিনারিও হচ্ছে যে কি বললাম, যে আপনি একটা এপিআই কল করতেছেন, কলের এপিআই কল করার মাঝখানেই যদি আপনার এই অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যায়, তখন আপনি কি পাঠাবেন, রিফ্রেশ টোকেন পাঠাবেন। রিফ্রেশ টোকেন পাঠালে কি হয়ে যাবে, আপনার এক্সপায়ারি টাইমটা এক্সপায়ার্ড হয়ে গেলেও আপনার এপিআই কলটা সাকসেসফুল হবে। এবং ধরেন আপনার মেকানিজমটা এইভাবেও না, যেমন আমি একটা কারেন্টলি একটা কাজ, ধরেন আপনার একটা সিনারিও বলি যে আমার কাজের সিস্টেমটা হচ্ছে যে এরকম যে আমি একটা এপিআই, আমার অ্যাক্সেস টোকেনটাই আছে আমার কাছে, আমি কোনো সার্ভার থেকে একটা রিফ্রেশ টোকেন আমি পাই, কিন্তু আমি যদি এপিআই থেকে যখন রেসপন্স করতেছি তখন যদি আমার টাইম আউট হয়ে যায়, অর্থাৎ আমার অ্যাক্সেস টোকেন এক্সপায়ার্ড হয়ে যায়, তখন আমি হচ্ছে 401 আনঅথরাইজড একটা পাই, স্ট্যাটাস কোড পাই। যখন আমি 401 আনঅথরাইজড এক্সপায়ার্ড টোকেন পাই তখন আমি কি করব, অবশ্যই আমাকে আবার একটা হিট করতে হবে এপিআই তে রিফ্রেশ টোকেন দিয়ে।
সেই রিফ্রেশ টোকেন দিয়ে যখন আমি হিট করবো এপিআইতে হিট করার পরে সে আমাকে নতুন একটা অ্যাক্সেস টোকেন দিবে। সেই নতুন অ্যাক্সেস টোকেনটা দিলে আমি নতুন অ্যাক্সেস টোকেনটা এই অ্যাক্সেস টোকেনটা আমি ইনিশিয়ালি যখন পাইছিলাম সেটা তো আমি কোনো কোনো না কোথাও না কোথাও আমি স্টোর করছি। সেই স্টোর করার জন্য আমরা কি কি ইউজ করি? আমরা স্টোর করার জন্য হাইভ ইউজ করতে পারি, সিকিউর স্টোরেজ ইউজ করতে পারি, তারপরে শেয়ার প্রেফারেন্স ইউজ করতে পারি। হুম, এখন বিভিন্ন ধরনের লাইব্রেরি আমরা ইউজ করতে পারি। এখন এটা এক একজনের জন্য এক একটা প্রেফারেন্স হিসেবে কাজ করে। বাট আমার কাছে এটা এটা হচ্ছে সবসময় সিকিউরিটি মেনটেন করার জন্য আপনারা কি করবেন, অ্যাক্সেস টোকেন বা এই ধরনের কি রিলেটেড জিনিসপত্র যেগুলো হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল টাইপের জিনিসপত্র সেগুলো অলওয়েজ এই সিকিউর স্টোরেজ প্যাকেজটা ইউজ করে রাখবেন। কারণ সিকিউর স্টোরেজ প্যাকেজটা কি করে, সে হচ্ছে আইওএস এর ক্ষেত্রে কি চেইনের ভিতরে ডেটাটা রেখে দেয়, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও এরকম কিছু কি চেইনের মতো একটা জায়গা আছে যেটা ক্রেডেনশিয়াল স্টোর করে, যেমন আমরা যখন অটোফিল হয়ে যায় আমাদের পাসওয়ার্ড, সেই জিনিসগুলোর মধ্যে এগুলো রেখে দেয়। তো এই ডেটাগুলো সাধারণত লিক হওয়ার পসিবিলিটি থাকে না, বা এই ডেটাগুলো কেউ হচ্ছে ডিক্রিপ্ট করতেও পারে না। So আপনার এই ডেটাটা ফুল সিকিউর থাকতেছে, অ্যাক্সেস টোকেনটা আপনার কেউ রিট্রিভ করতে পারবে না। সো ধরেন আমরা আমাদের পারফরমেন্সের জন্য আমরা সিকিউর স্টোরেজে ডেটাটা রাখছি। সো আমাদের অ্যাক্সেস টোকেন প্রথমবার কল করছি, অ্যাক্সেস টোকেন পাইছি, আমরা কি করলাম, এই ডেটাটা সিকিউর স্টোরেজে রাখলাম। সেভ অ্যাক্সেস টোকেন টু সিকিউর স্টোরেজ। সো অ্যাক্সেস টোকেনটা সিকিউর স্টোরেজে রাখলাম, রিফ্রেশ টোকেনটাও সিকিউর স্টোরেজে রাখলাম, এই দুটো টোকেন আমরা সিকিউর স্টোরেজে রাখলাম। এখন যখন আমরা হচ্ছে আবার আমার এই অ্যাক্সেস টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, তখন আমি রিফ্রেশ টোকেন দিয়ে নতুন এপিআই কল করে নতুন অ্যাক্সেস টোকেন নিয়ে আসে, নতুন অ্যাক্সেস টোকেনটা এই সিকিউর স্টোরেজে আবার হচ্ছে আমি কি করে দিব, আপডেট করে দিব। আপডেট করে দিয়ে সেই নতুন যে অ্যাক্সেস টোকেনটা, সেই নতুন অ্যাক্সেস টোকেন দিয়ে আমি আবার এপিআই কল করব। এই জিনিসটা কিন্তু ইউজার বুঝতে পারবে না, এই জিনিসটা আপনার টোটালি বিহাইন্ড দ্য হুড আপনাকে করতে হবে। ঠিক আছে? যেমন আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, যে এখানে হচ্ছে জিনিসটা কিভাবে কাজ করে, যে আমরা এখানে কি রাখছি, রিফ্রেশ টোকেন ইন্টারসেপ্টর, আমাদের নতুন একটা একটা ইন্টারসেপ্টর আমরা রাখছি, সে হচ্ছে রিফ্রেশ টোকেন জিনিসটা করবে। এখন যখন আমার এক্সেপশন আমি বলছি কি 401 পাইছে, এক্সেপশন 401 পাওয়া মানে কি আনঅথরাইজড, তার মানে আনঅথরাইজড মানে হচ্ছে কি আমার অ্যাক্সেস টোকেন রিলেটেড কোনো ধরনের প্রবলেম হয়েছে। তো এখন আমি কি করব, যে আমার রিফ্রেশ টোকেন লাগবে, আমি কিন্তু সিকিউর স্টোরেজে রিফ্রেশ টোকেনটা আগেই সেভ করছি, এখন আমি রিফ্রেশ টোকেনটা সিকিউর স্টোরেজ থেকে নিয়ে নিব। এখন আমি চেক করবো যে আমার এক্সপায়ারি টাইম কত। তো আমার এক্সপায়ারি টাইম ধরে নেই আমি ওখানে সিকিউর স্টোরেজ এক্সপায়ারি টাইমটাও রাখছি, সেটা আপনি হাইডেও রাখতে পারেন, অন্য কোথাও রাখতে পারেন, সেটা আপনার বিষয়। তো আমি রাখলাম সিকিউর স্টোরেজে, আমি এক্সপায়ারি টাইমটা রাখলাম। এখন এটা তো আমার র স্ট্রিং আকারে আছে, সো আমাকে এটাকে চেক দিতে হবে, অবশ্যই আমাকে ফ্লাটারের ডেট টাইমে কনভার্ট করে নিতে হবে। সো আমি এটা কি করলাম, ডেট টাইমে কনভার্ট করে নিলাম। ডেট টাইমে কনভার্ট করে নেওয়ার পরে আমি দেখলাম যে আমার যে এক্সপায়ারি টাইমটা, সেটা এখনের থেকে আগে কিনা, অর্থাৎ আমি যে কারেন্ট টাইম সেটা হচ্ছে আমার ডেটটা কি এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা, আমি আগে বেসিক্যালি এটাই চেক দিব। সো ডেট টাইম যদি এক্সপায়ার্ড না হয়, তখন আমি কি করতেছি, আমি একটা এপিআই কল করতেছি। সেই এপিআইটা কি, পোস্ট এপিআই। সেই পোস্ট এপিআই কি থাকতেছে, আমার বেজ ইউআরএল যাচ্ছে, আমার রিফ্রেশ টোকেনের জন্য যে ইউআরএল, সেই ইউআরএলটা যাচ্ছে, এবং ডেটাতে আমার কি যাচ্ছে, রিফ্রেশ টোকেন। যেই রিফ্রেশ টোকেনটা দিয়ে আলটিমেটলি আমি নতুন অ্যাক্সেস টোকেনটা পাবো। সো আমি কি করলাম, নতুন একটা এপিআই কল করলাম এটার ভিতরে। এগুলো কিন্তু বিহাইন্ড দ্য হুড হচ্ছে, আপনি একটা এপিআই কল করছেন, রিফ্রেশ টোকেন ইন্টারসেপ্টেড হয়েছে, আপনি 401 পাইছেন। ধরেন সে ইউজার হচ্ছে খালি গোল গোল লোডার দেখতেছে, ঠিক আছে, ইউজার লোডার দেখতেছে, বিহাইন্ড দ্য সিন আপনার এই কাজগুলো করতেছে। তো আপনি এখন কি পেলেন, নিউ অ্যাক্সেস টোকেন। এখন এইখান থেকে কল করলে আপনি কি করবেন, রেসপন্সের থেকে এই যে টোকেন ধরছি এটাকে নিউ অ্যাক্সেস টোকেন পাইলাম, নতুন একটা রিফ্রেশ টোকেন আমাকে আবার দিল, সেই রিফ্রেশ টোকেনের এগেইনস্টে আমাকে নতুন একটা এক্সপায়ারি টাইমও দিল। এখন এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা তিনটা পারফর্ম আমরা ফাংশন পারফর্ম করতেছি, এক্সিকিউট করতেছি। একটার কাজ হচ্ছে অ্যাক্সেস টোকেন সেভ করা, একটার কাজ হচ্ছে রিফ্রেশ টোকেন সেভ করা, একটা হচ্ছে এক্সপায়ারি টাইম সেভ করা। এখন এই তিনটাই হচ্ছে আমার অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। এখন তিনটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, আমি যদি তিনটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনকে আমি যদি প্যারালালি, অর্থাৎ আমি সিকোয়েন্সিয়ালি ক্লোজ করি, তাহলে আমার কি হয়ে যাবে, প্রথমে হয়ে যাবে আমার অ্যাওয়েট, এই জিনিসটা আমার কল দিতে হবে, এই জিনিসটা আমার কল দিতে হবে প্রথমে, তারপরে আমার কি কোড কল দিতে হবে, তারপরে কল দিতে হবে এইটা, তারপরে কল দিতে হবে এইটা। তাহলে বিষয়টা কি দাঁড়াবে, বিষয়টা দাঁড়াবে যে প্রথমে আমার এই লাইন এক্সিকিউট হবে, তারপরে রিফ্রেশ টোকেন এক্সিকিউট হবে, তারপরে এটা এক্সিকিউট হবে। তার মানে ধরেন সে এটা সেভ করতে আপনার লাগছে 2 মিলি সেকেন্ড,
এটা সেভ করতে আপনার লাগছে 2 মিলি সেকেন্ড, এইটা সেভ করতে লাগছে আপনার 3 মিলি সেকেন্ড। তাহলে টোটাল আপনার কয় মিলি সেকেন্ড লাগলো? টোটাল প্রত্যেকটার জন্য 2 2 4 আর একটা 3 7, 7 মিলি সেকেন্ড আপনার টাইম চলে গেল সিকোয়েন্সিয়ালি করতে। কিন্তু এটা করতে 2 মিলি সেকেন্ড, এটা করতে 2 মিলি সেকেন্ড, আপনি যদি এই দুইটাকে প্যারালালি চালায় দেন তাহলে কি হয়ে যাবে, যে দুইটা 2 মিলি সেকেন্ডেই শেষ হয়ে যাবে। এটার জন্য 2 মিলি সেকেন্ড, ওটার জন্য 2 মিলি সেকেন্ড লাগবে না। সে আমি যদি বলি সেভ রিফ্রেশ টোকেন, রিফ্রেশ টোকেন, আর এটা হচ্ছে সেভ এক্সপায়ারি টাইম, এটা হচ্ছে রিফ্রেশ টোকেন এক্সপায়ারি টাইম। সো ধরেন এটার জন্য আমার 2 মিলি সেকেন্ড, এটার জন্য 2 মিলি সেকেন্ড, এটার জন্য 2 মিলি সেকেন্ড। তাহলে এটা কি সিকোয়েন্সিয়ালি করতে হলে প্রথমে এই 2 মিলি সেকেন্ড যাবে, তারপরে এই 2 মিলি সেকেন্ড যাবে, তারপরে এই 2 মিলি সেকেন্ড যাবে। টোটাল আমার কয় মিলিসেকেন্ড লাগতেছে? 6 মিলিসেকেন্ড টাইম আমার ওয়েট করতে হইতেছে এই প্রত্যেকটা সেভ ফাংশন শেষ করার জন্য। কিন্তু আপনি যদি তিনটাই যদি প্যারালালি চালায় দেন তাহলে আপনার কতক্ষণ লাগতেছে? শুধু 2 মিলিসেকেন্ড। তার মানে আপনার এই জিনিসটা এফিশিয়েন্ট হচ্ছে। So এখন এফিশিয়েন্ট করার জন্য আমরা ফ্লাটারে ইউজ করি কি, ফিউচার ডট ওয়েট, এবং এই তিনটা জিনিসের লিস্ট একসাথে পাস করে দেই। তখন হচ্ছে কি এই তিনটা জিনিস প্যারালালি কাজ করবে। অর্থাৎ যদি সে এটা এটা করতে আপনার 2 মিলিসেকেন্ড লাগে, এটা করতে আপনার 3 মিলিসেকেন্ড লাগে, এটা করতে আপনার 4 মিলিসেকেন্ড লাগে। সো যদি আপনার সিকোয়েন্সিয়ালি হইতো তাহলে আমাদের টোটাল টাইম লাগতো 2 3 5 6 9 মিলিসেকেন্ড, বাট এই ক্ষেত্রে আমাদের লাগবে কত? শুধু 4 মিলিসেকেন্ড লাগবে, কারণ ম্যাক্সিমাম টাইম শুধু ওর জন্য ওয়েট করে রাখছে, বাকিদের কাজ কিন্তু অলরেডি ডান। তো আমরা যখন ফ্লাটারে আমরা যখনই কোনো ধরনের এপিআই কল করব এবং অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন এট এ টাইম অনেকগুলা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন আমরা কল করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এরকম একটা মেথড দিয়ে আমরা এই ফাংশনগুলো আমরা কল করব যাতে আমাদের এই জিনিসগুলো প্যারালালি কাজ করে এবং এট এ টাইম আমরা এফিশিয়েন্ট টাইমলি আমরা জিনিসগুলো শেষ করতে পারি, অপটিমাইজড ওয়েতে শেষ করতে পারি। তো আই হোপ এটুক পর্যন্ত আপনারা বুঝছেন। তো এখন আমরা এটা সেভ করলাম, নতুন এটা পাইলাম, ফাইন। এখন আমরা কি করলাম, যে আমরা হচ্ছে কি করব, আমাদের যে অরিজিনাল রিকোয়েস্ট ছিল সেই অরিজিনাল রিকোয়েস্ট কি, আগের যে অ্যাক্সেস টোকেন সেটা দিয়ে ফেল হয়েছে, ফেল হওয়ার কারণেই তো আমরা নতুন অ্যাক্সেস টোকেন আনলাম। তার মানে কি আমাদের অরিজিনাল রিকোয়েস্টকে আমরা নতুন অ্যাক্সেস টোকেন দিয়ে আবার সেই রিকোয়েস্টটাকে, সেই এপিআইটাকে আবার রিকোয়েস্ট করতে হবে। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস অপশন ছিল সেই অপশনটা আগে নিলাম, যে আগে আমরা কি অপশন পাঠাইছি, আগে হেডার গুলা কি কি পাঠাইছি সেই হেডারটা নিলাম। সেই হেডারের ভিতরে আমরা অথরাইজেশন দিয়ে কি করলাম, নতুন অ্যাক্সেস টোকেনটা সেট করে দিলাম। সেট করে আমরা কি করলাম, এই যে আগের রিকোয়েস্টটা করছে সেটারই একটা ক্লোন রিকোয়েস্ট বানাইলাম। ক্লোন রিকোয়েস্ট বানায় ডিও কে রিকোয়েস্ট করলাম, ডিও রিকোয়েস্ট দিয়ে আমরা কি বললাম, এই যে অপশন, আপডেটেড অপশনের পাথ বলে দিব। আর তারপরে আমাদের যে প্রিভিয়াস ডেটা পাঠাইছি সেই ডেটাগুলোই আমরা দিব, কোয়েরি প্যারামস প্রিভিয়াসলি আমরা যেই পাঠাইছি সেগুলাই দিব। আর হেডার্স, আমরা যে নতুন হেডার্সটা দিলাম সেই হেডার্সটা আপডেট করে আমরা পাঠাই দিচ্ছি। এটা যখন দিব তখন সে হচ্ছে রিজলভ করে নিবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই রিজলভ করার পরে দেন আপনার কাছে নতুন অ্যাক্সেস টোকেন, আপনি কিন্তু ডেটা পেয়ে গেছেন, অর্থাৎ ইউজার হচ্ছে কিছুক্ষণ ঘুরলো তারপর ডেটা পেয়ে গেছে। ইউজারের কিন্তু আনঅথরাইজড সেই জিনিসটা দেখতে হইলো না, অর্থাৎ আপনার রিট্রাই জিনিসটা কিন্তু দেখতে হলো না। সো আপনারা যখনই এপিআই কল করবেন, যেখানেই এপিআই কল করবেন, এই ধরনের সিনারিও মেনটেন করে আপনাকে অবশ্যই এই এপিআই কলগুলোকে ডিজাইন করতে হবে, রেস্ট এপিআই কলগুলোকে ডিজাইন করতে হবে, যাতে ইউজার অলওয়েজ একটা সিমলেস এক্সপিরিয়েন্স পায় এবং সে তার ফোরগ্রাউন্ডে সে দ্বারা যাতে অন্য ধরনের এক্সপিরিয়েন্স না হয়। যেমন আমি অ্যাপ ইউজ করতেছি, হুটহাট আমার হচ্ছে এক্সপায়ার দিয়ে দিল, আমি কাজ করতে পারতেছি না, আমার লগ আউট করে বের করে দিল। তো দরকার নাই তো, আপনি ওরে আবার বিহাইন্ড দ্য সিন ওকে আপনার আপডেট করা দেন। এটা গেল আমাদের রিফ্রেশ টোকেনের জিনিসপত্র গেল, যে আমরা আসলে রিফ্রেশ টোকেন দিয়ে কিভাবে একটা এপিআই কে রিট্রাই মেকানিজম আমরা দিতে পারি। আর আপনাকে এখানে আরো কতগুলো জিনিস আমরা এপিআই দিয়ে গেলাম, যে আমরা প্যারালাল অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন কিভাবে ইউজ করব, কিভাবে আমরা টাইম গুলা কমাবো, আর এই জিনিসটা কিভাবে ইউজ করব। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা রিফ্রেশ টোকেন দেখলেন, অ্যাক্সেস টোকেন দেখলেন, এক্সপায়ারি টাইম প্ল্যান দেখলেন, এগুলো সব দেখলেন। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এপিআই থেকে আমরা যখন ডেটাটা পাবো, আমরা হচ্ছে কি পাইছি, এপিআই থেকে আমরা এই রেসপন্সটা পাইছি। ঠিক আছে, এখন এই রেসপন্সটা আপনি রিট্রিভ করবেন কিভাবে? এই রেসপন্সটাকে তো আপনার রিট্রিভ করতে হবে, আপনি তো এখান থেকে ডিরেক্ট হচ্ছে ম্যাপ আকারে রেসপন্সটা পাচ্ছেন না, আপনাকে এই ম্যাপটা বানায় নিতে হচ্ছে, কনভার্ট করে নিতে হচ্ছে। আপনি একটা জেসন অবজেক্ট পাচ্ছেন, অর্থাৎ এপিআই থেকে আপনি কি পাচ্ছেন, একটা জেসন স্ট্রিং পাচ্ছেন। তো জেসন স্ট্রিং গুলা কিরকম হয়, জেসন স্ট্রিং গুলা আপনার এরকম হবে, আপনি এরকম করতেছেন, জেসন স্ট্রিং হবে আপনার এরকম, এটার ভিতরে থাকবে হচ্ছে আপনার এই হচ্ছে
এজ, তারপরে এরকম জেসন স্ট্রিংটা থাকবে র ফরম্যাটে। ঠিক আছে, আমরা যেরকম এখানে একটা ম্যাপ আকারে আমরা সুন্দর মতো অবজেক্ট পাচ্ছি, জেসন স্ট্রিংটা থাকবে একদম র ফরম্যাটে, র একটা স্ট্রিং থাকবে। তো এখন এই র স্ট্রিংকে আমরা কি করতে হবে, পার্স করতে হবে। এখন একটা পার্স করা মানে কি, আমাদের একটা অবজেক্ট বানায় নিতে হবে। সো অবজেক্টটা আমাদেরকে কি করতে হবে, আচ্ছা, সো আমাকে একটা পার্স করে অবজেক্ট বানাইতে হবে। সো আমরা এখন কি করব, সেই ধরি আমরা এই একটা রেসপন্সে আমরা পাবো এরকম একটা ডেটা। সো আমার এই রেসপন্সের ডেটাটাকে আমাকে ধরতে হলে আমরা কি করব, আপনি একটা ক্লাস বানাবেন। ধরেন আমরা এখানে একটা ক্লাস বানাই, ক্লাস ইউজার ইনফো মডেল। ওকে, অর্থাৎ আমার কি লাগবে, এই ইউজার অংশের ডেটা গুলা লাগবে। তো আমার ইউজার ইনফো কি কি আছে, নাম আছে, এইজ আছে, ডিও বার্স আছে। তো আমি কি করলাম, সে ফাইনাল। এখন এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এপিআই থেকে কোন ডেটাগুলো নাল পাবেন, কোন ডেটাগুলো নন নালেবল পাবেন। তো আপনি নেম, এজ, ডেট অফ বার্থ ধরে নেন, এই জিনিসগুলো আমরা অলওয়েজ কি পাবো, নন নাল অর্থাৎ নন নালেবল পাবো, অলওয়েজ আমরা একটা ভ্যালু পাবো। আমরা যদি সে ধরি কন্টাক্ট, কন্টাক্ট এখানে আমরা হইতে পারে নাল পাইতে পারি। ঠিক আছে, এখানে আমরা নাল পাইতে পারি। তো ধরেন আমরা হচ্ছে কি বললাম, নেম ফাইনাল, এটা কি একটা স্ট্রিং। তো আমরা নেম নিলাম, তারপরে আমরা হচ্ছে কি করলাম ফাইনাল, এটা হচ্ছে আমাদের এইজ। এখন এখানে আরেকটা জিনিস আপনাকে বলে দিই, এখানে আমার এইজটা কি আছে, ইন্টিজার। এখন কেউ আপনাকে ধরেন এইজ সাধারণত নর্মালি ইন্টিজার হয়। এখন ধরেন আপনি টাকার অ্যামাউন্ট আছে, সে এটা একটা ইউজার ইনফো, এটা একটা এমপ্লয়ি। ধরেন এই ইউজার ইনফোটা একটা এমপ্লয়ি, তাহলে তার একটা স্যালারি আছে। তো ধরে নেই তার স্যালারি হচ্ছে 85,000, ধরে নিই 85,000 টাকা। ঠিক আছে, এখন যদি তার স্যালারি হয় 85,000 টাকা, তাহলে ফাইন, আমরা এটাকে কি করবো, ইন্টিজার হিসেবে পার্স করব। কিন্তু যদি তার স্যালারি হয়ে যায় এরকম, তখন কি আপনি ইন্টিজার হিসেবে পার্স করতে পারবেন? পারবেন না, তখন তাকে কি হিসেবে পার্স করতে হবে, ডাবল বা ফ্লোট হিসেবে আপনাকে পার্স করতে হবে। তো আপনি হচ্ছে যত ধরনের এইসব ইন্টিজার আসবে, ডাবল আসবে, ফ্লোট আসবে, আপনি এই ধরনের কোনো ঝামেলা আলাদাভাবে নিবেন না যে ইন্টিজার ডাবল এইভাবে দরকারই নেই। আপনি কি করবেন, সিম্পল আমাদের একটা ডেটা বেস নাম্বার, নাম্বার কি করে, যদি ইন্টিজার হয় ইন্টিজার আকারে নেবে, যদি ডাবল হয় ডাবল আকারে নেবে, যদি ফ্লোট হয় ফ্লোট আকারে নেবে। অর্থাৎ আপনাকে এই ধরনের প্রবলেম নিতেই হবে না। কিন্তু আপনি যদি এটাকে হার্ড স্ট্রিক্টলি বলে দেন যে তোমার ইন্টিজারই হইতে হবে, কিন্তু কোনো সময় যদি আপনি এরকম ডেসিমাল ভ্যালু পেয়ে যান, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। ক্র্যাশ করবে বলতে কি, আপনার ওই ডেটাটাকে ইরোড থ্রো করবে। ইরোড থ্রো করলে কি হবে, যে আপনি ডেটাটা দেখাইতে পারবেন না, অর্থাৎ আপনার দেখা যাবে স্ক্রিনে ইরোড চলে আসছে। কেন ইরোড চলে আসছে, কারণ এ তো খুঁজতেছে ইন্টিজার, কিন্তু আপনি তো সার্ভার থেকে পাচ্ছেন ডাবল, তো সে তো পার্স করতে পারবে না। তো এই জন্য সেফ থাকার জন্য কি করবেন, নাম্বার ইউজ করবেন। সো আমরা এখানে ধরি আমাদের এজ যেহেতু হচ্ছে ইন্টিজার, সো আমরা এখানে ধরি এজটা ইন্টিজারই হবে। ঠিক আছে, তো আরো সেফ থাকার জন্য আপনারা দরকার দরকার হয় এখানে নাম্বার নিয়ে নেন, কোনো প্রবলেম নাই। তারপর ডেট অফ বার্থ নিবেন। সো আমাদের ডেট অফ বার্থ হচ্ছে কি, এখানে আমাকে সার্ভার স্ট্রিং দিচ্ছে, সো আমি ডেট অফ বার্থ স্ট্রিং আকারে নিলাম। আমাকে যেহেতু কন্ট্যাক্টটা আমার হচ্ছে নাল, এখন কন্ট্যাক্টটা হচ্ছে আপনি জানেন যদি আসে তাহলে স্ট্রিং এও আসতে পারে, স্ট্রিং এই আসবে। সো আপনি ফাইনাল স্ট্রিং নালেবল কন্ট্যাক্ট নিচ্ছেন। আর আমাদের স্যালারি এটা হচ্ছে নাম্বার, কারণ এটা আমরা জানি না। এখন আপনি এটা কি করবেন, এটা একটা কনস্ট্রাক্টর আপনি ডিক্লেয়ার করবেন। কনস্ট্রাক্টরে আপনি বলে দিবেন রিকোয়ার্ড দিস ডট হচ্ছে আমার নেম, রিকোয়ার্ড দিস ডট হচ্ছে আমার এইজ, রিকোয়ার্ড দিস ডট আমার হচ্ছে ডেট অফ বার্থ, রিকোয়ার্ড এটা হচ্ছে আমার রিকোয়ার্ড না, যেহেতু এটা নালেবল, সো আমরা এটা কি বলতে পারি, দিস ডট কন্ট্যাক্ট। আর হচ্ছে আমার স্যালারিটা হচ্ছে নালেবল, সো আমরা এটাকে বলি দিস ডট স্যালারি। তো এখানে একটা বিষয় আছে যে আপনি এখানে চাইলে এখানে রিকোয়ার্ড দিতে পারেন, কোনো প্রবলেম না, আপনাকে কেউ আটকাবে না। কিন্তু যখন রিকোয়ার্ড দিবেন, তখন অবশ্যই আপনাকে এই ভ্যালুটা পাঠাইতে হবে। হয় আপনাকে এমটি পাঠান অথবা নাল পাঠান, যেটাই পাঠান আপনাকে কিছুটা পাঠাইতে হবে। কিন্তু যদি রিকোয়ার্ড না বলে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট নাল হিসেবেই সেট থাকবে, এখানে কোনো প্রবলেম নাই। রিকোয়ার্ড দিস ডট কন্ট্যাক্ট, this age, date of birth, this dot contact. ওকে ফাইন। সো এখন হচ্ছে আপনারা কি করবেন, এখন আমরা একটা অবজেক্ট পাইছি,
সে আমরা এরকম একটা অবজেক্ট পাবো, আমাদের এরকম একটা অবজেক্ট আমাদের ইউজ করতে হবে। তো এই অবজেক্টটাকে আমরা কিভাবে আমরা পার্স করতে হবে। আর আমরা চিন্তা করি যখন আমরা এখানে দেখেন আমরা যেরকম এই জেসন এনকোড করে পেলোডটাকে পাঠাইছি, সেরকম আমরা সার্ভার থেকে এই যে রেসপন্সটা আছে এই রেসপন্স হিসেবে আমরা কি পাবো, একটা এই রেসপন্সটা হিসেবে ধরেন আমি যদি দেখাই রেসপন্স ডট এই যে ডেটা, ঠিক আছে, এই ডেটাটাকে আমরা সার্ভার থেকে পাবো। এই ডেটাটা মানে হচ্ছে কি, এই ডেটাটা মানে হচ্ছে এই যে পুরো রেসপন্সটা, এই পুরো রেসপন্সটা হচ্ছে ডেটা। সো এই ডেটাটা এখানে কি থাকে, ডাইনামিক থাকে, অর্থাৎ সার্ভার আপনাকে ডাইনামিক আকারে পাঠাবে। সো আপনি এটাকে টাইপকাস্ট করে নেবেন। সো আমি ধরেন এখানে আমি নিলাম ম্যাপ, আমার ডেটাটা হবে কি থাকবে অলওয়েজ স্ট্রিং, আমার এটা হচ্ছে, আর বাকি যা থাকবে ওগুলো হচ্ছে ডাইনামিক। সো আমি যদি বলি রেসপন্স বডি, এটা যদি নাম দেই তাহলে হচ্ছে আমার কি হবে রেসপন্স ডট ডেটা, এটাকে আমি কি বলে দিব, ম্যাপ স্ট্রিং ডাইনামিক, এটাকে আমি বলে দিছি। ফাইন, এটাকে কিন্তু আমি টাইপকাস্ট করে বলে দিতে পারবো। সো এখন হচ্ছে কি করলেন যে আপনি এটাকে রেসপন্স বডি আপনি পাইছেন, ফাইন, আপনি রেসপন্স বডি পেয়ে গেছেন। এখন এই রেসপন্স বডিকে আপনি কি করতেছেন, ডিরেক্টলি এটা টাইপকাস্ট করে নিয়ে দিচ্ছেন। অথবা আপনি চাইলে কি করতে পারেন যে আপনি একে ডিরেক্ট হচ্ছে ডাইনামিক ম্যাপ রাখতে পারেন। দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জেসন ইনকোড যেরকম করছি তেমনি আমরা জেসন ডিকোড করব। যেহেতু সার্ভার আপনাকে অলওয়েজ হচ্ছে রেসপন্স পাঠাবে কি আকারে, জেসন স্ট্রিং আকারে পাঠাবে। তো আপনি এটাকে কমিউনিকেশন আগে ফাইনাল করে নিতে হবে ব্যাকএন্ডের সাথে, যে ব্যাকএন্ড আপনাকে ডেটাটাকে কিভাবে দিচ্ছে, সেই র স্ট্রিং আকারে দিচ্ছে, জেসন স্ট্রিং আকারে দিচ্ছে, নাকি অন্য কোনো অবজেক্ট আকারে দিচ্ছে। সো নর্মালি হচ্ছে জেসন অবজেক্ট আকারে দিতে হয়, এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সো আপনারা এটা ইনশিওর করে নেবেন। তো ধরেন আমরা এখানে আমরা স্ট্রিং আকারে পাচ্ছি, সো আমরা এটাকে কি করে নিলাম, ম্যাপ রেসপন্স ডট ডেটাকে জেসন ডিকোড করে নিলাম। তার মানে কি আমরা ম্যাপ পেয়ে যাচ্ছি এখানে, সেরকম আমরা রেসপন্স বডি পাইলাম। এখন সরি, এই রেসপন্স বডি পাইলাম। এখন আমরা কি করতে হবে, আমরা কি করব, এই রেসপন্সের থেকে আমরা কি করব, এই ম্যাপটাকে যদি আমরা পাঠিয়ে দেই, আমরা চাইবো যে আমাদের যেই ক্লাস, এই ক্লাসের কাজ হবে কি, সে হচ্ছে এরকম একটা ম্যাপ নিবে, ম্যাপ নিয়ে আমাকে এরকম একটা অবজেক্ট বানায় দিবে। তো এরকম অবজেক্ট যদি বানায় দেয়, সে আমি যদি চিন্তা করি তাহলে আমার কি হবে, আমি এখানে কি করব, ফ্যাক্টরি মেথড ইউজ করব। ফ্যাক্টরি মেথডের কাজ কি, ফ্যাক্টরি মেথডের কাজ হচ্ছে আপনি একটা জেসন দিবেন, সে নতুন একটা কনস্ট্রাক্টর আপনাকে রেডি করে দিবে, নতুন একটা অবজেক্ট রেডি করে দিবে। তো আমরা ধরেন এটা আমাদের কি হবে, ফ্যাক্টরি আমাদের ইউজার ইনফো মডেল ডট ফ্রম জেসন, সে কি নিবে, সে নিবে হচ্ছে আপনার ম্যাপ জেসন, আর এখানে হচ্ছে রিটার্ন ইউজার ইনফো মডেল। ঠিক আছে, আপনাকে এটা রিটার্ন করে দিতে হবে। ওকে, এখন হচ্ছে এখানে কি, যেহেতু জেসন, সো আমরা কি করব, জেসনে আমরা কি করব, এটাকে আমরা কি নামে পাবো, এই নেম কি এর আন্ডারে পাবো। সো আমি এটাকে নেম কি এর আন্ডারে নিব, এটাকে আমি কি আন্ডারে পাবো, জেসন, এটাকে আমি পাবো এইজ এর আন্ডারে, এটাকে আমি পাবো হচ্ছে জেসন, এটাকে আমি পাবো হচ্ছে ডেট অফ বার্থ আকারে, এটাকে পাবো হচ্ছে আমি জেসন স্যালারি আকারে। তো এই হচ্ছে কি আপনারা পেয়ে গেছেন। এখন আমি যখন হচ্ছে এই রেসপন্স বডি পেয়ে গেলাম, তারপরে আমার কাজ হবে কি, ইউজার ইনফো মডেল এটা আমি নিলাম। এখন আমরা কি করব, ইউজার ইনফো মডেল ডট ফ্রম জেসন, সেটা হচ্ছে কি রেসপন্স বডি। এই লাইনটা যখন দিলাম তখন আমার কি করলো, আমি তো এখান থেকে প্রথমত আমার যে ডেটাটা ছিল রেসপন্স সার্ভারের রেসপন্স, সেই রেসপন্স থেকে আমি কি করলাম, আমি একটা ম্যাপ অবজেক্ট বানিয়ে নিছি। সেই ম্যাপ অবজেক্টটাকে আমি কি করছি, আমার ক্লাসে পাঠিয়ে দিছি। এখন আমি তাকে কি করলাম, সেই ক্লাসের ফ্রম জেসন মেথডটা দিয়ে আমি কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করে নিলাম। এখন বিষয় এখানে কি দাঁড়াচ্ছে, এখানে একটা ভুল আছে। ভুলটা কি, আপনি ডিরেক্ট রেসপন্স ডট ডেটা রেসপন্স ডট বডিটাকে আপনি এখানে ফ্রম জেসন করতেছেন। তার মানে সে কি করবে, যখন রেসপন্স ডট বডি পাবে তখন তাকে কি পাঠাচ্ছেন, পুরা এই রেসপন্সটা পাঠাচ্ছেন। তার মানে পুরা রেসপন্সের ভিতরে আপনি কি এরকম নাম নামে কোনো কিছু পাচ্ছেন, কোনো কি আছে, কি নাই। সো সে কি করবে, এটা কিন্তু নন নালেবল, আপনি কিন্তু কোনো নালেবল এটা রাখেন নাই। সো সে কি করবে, আপনাকে ইরর থ্রো করবে যে এই নামে কোনো ধরনের কি এই জেসনে সে পায় নাই।
ঠিক আছে, সো এই জেসনে পায় নাই, তাহলে আপনার কি হবে, ডেটাটা আপনি পান নাই। আবার নন নালেবল, সো আপনার এখানে কোনো ধরনের আপনি ডেটাই পাবেন না, আপনাকে আপনার ইউআইতে আপনাকে এরর থ্রো করতে হবে। তো এই জিনিস এড়ানোর জন্য মাথায় রাখতে হবে যে আমি কোন ডেটাটাকে পার্স করতেছি। তো আমার এখানে রেসপন্স ডট বডি, আমাকে এটা বলে দিতে হবে যে এই ডেটাটা কোথায় আছে। ডেটা ডেটার ভিতরে আছে, ডেটা কি এর আন্ডারে, ডেটা কি এর ভিতরে কোথায় আছে, ইউজার ইনফো। এটা যখন আমি বলে দিচ্ছি, তখন আমি বলে দিচ্ছি কি সে এই জেসনটুকু আমাকে এই ম্যাপটুকু পাঠাচ্ছে। তো এই ম্যাপটুকু পাঠাইলে আমার কাজ হয়ে যাচ্ছে। এই ম্যাপের ভিতরে আমার জেসন নামও আছে, এজও আছে, ডেট অফ বার্থ আছে, স্যালারি আছে, আমি সুন্দর মতো এই অবজেক্টটাকে পার্স করতে পারতেছি। এরপরে আপনার যেখানে এই অবজেক্টটাকে লাগবে, আপনি অবজেক্ট পার্স করবেন, পার্স করে আপনার এখানে নেম শো করার, তারপরে আপনার যা যা শো করাইতে মন চাবে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম ছিল না। এটা গেল আমার হচ্ছে সার্ভার থেকে আমি যখন রেসপন্স পাবো, সেই রেসপন্সটাকে আমরা আমাদের ইউআই লেয়ারে আমরা কিভাবে ডেটাটাকে প্রিপেয়ার করব। আমাদের এই ডেটা প্রিপারেশন টেকনিকটা থাকবে এরকম। এখন এখানে আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট পাইতে পারেন, আপনার বিভিন্ন ধরনের অবজেক্ট আপনার লাগতে পারে। সেই অবজেক্টকে আপনি কিভাবে কাজ করবেন, এরকম এরকম ক্লাস বানিয়ে নেবেন, মডেল ক্লাস বানিয়ে নেবেন। সেই মডেলের ভিতরে আপনার এরকম আপনার যা যা লাগবে রেসপন্স থেকে, সেই রেসপন্সে সেই ডেটাগুলো আপনি নেবেন। অনেক সময় এপিআই রেসপন্সে কিন্তু অনেক ধরনের আননেসেসারি ডেটা থাকে। সো আপনার যদি আননেসেসারি ডেটা, আপনি শুধু শুধু নেবেন না। আপনার যতটুকু দরকার হবে আপনার দেখানোর জন্য বা কাজ করার জন্য, ঠিক ততটুকু ডেটাই আপনি পার্স করে আপনি নেবেন, এক্সট্রা কোনো ধরনের ডেটা আপনার নিতে হবে না। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ধরেন সে আমি এখানে রেসপন্স বডিতে আমি জানি যে আমার সার্ভার আমাকে ডেটার আন্ডারে, ইউজার ইনফোর আন্ডারে এই ডেটাটা দিবে। সামহাউ আমার সার্ভারে কোনো ধরনের প্রবলেম হয়েছে, আমি এই ডেটাটা পাই নাই, অথবা আমার একটা টাইপো হয়েছে, টাইপোতে সার্ভারের মধ্যে এই ওটা বাদ পড়ে গেছে, অর্থাৎ সার্ভার থেকেই আপনি এখানে ও দিছেন, মানে ইনফো নামে আপনি দেখতেছেন, ইউজার ইনফো নামে খুঁজতেছেন, কিন্তু সার্ভার থেকে আপনাকে পাঠাইছে ইউজার ইনফো দিয়ে, অর্থাৎ ও পান নাই আপনি। তার মানে কি, আপনি ডেটাটা পার্স করতে পারেন নাই, আপনি এখানে একটা ইরর থ্রো করবে, কারণ এসে তো কোনো ধরনের পার্সই করতে পারবে না। তো সে যদি ইরর থ্রো করে, তার মানে কি হবে, যে আপনি এই অ্যাপ থেকে, অর্থাৎ আপনার এখানে একটা ইরর থ্রো করবে, আপনার পুরো পেজটা হচ্ছে রেড স্ক্রিন হয়ে যাবে, আপনাকে বলে দিবে যে তুমি ইরর খাইছো, এই তোমার ওইখানে কোনো কাজই হবে না আপনার। তো আপনাকে এই ধরনের ইস্যু এড়াইতে কি করতে হবে, অলওয়েজ অলওয়েজ ট্রাই ক্যাচ, ট্রাই ক্যাচ ব্লক। সো ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আপনার কি করতে হবে, আপনি যদি ভালো ভালো আপনার সবকিছু হয়ে যায়, তাহলে সুন্দর আপনি রেসপন্স রিটার্ন, আপনার যেই অবজেক্টটা আপনি রিটার্ন করা দরকার মেথড থেকে, আপনি সেই অবজেক্ট রিটার্ন করে দিবেন। আর আদারওয়াইজ ক্যাচের মধ্যে আপনি এগুলাকে পাঠিয়ে দিবেন। তাহলে হচ্ছে কি, আপনার ইরর হ্যান্ডেলটা হয়ে যাচ্ছে। কোনো ধরনের আপনার এন্ডের থেকে বা সার্ভার এন্ডের থেকে কোনো ধরনের ইরর হ্যান্ডেল হলে আপনি সেটা ধরতে পারবেন, বিভাগ করতে পারবেন। তো অলওয়েজ ইউজ ট্রাই ক্যাচ। আর আগেই বলে নিছি যে আপনারা হচ্ছে অলওয়েজ কি করবেন, সেন্ট্রালাইজড একটা এপিআই কলিং সার্ভিস বানাইতে হবে। যেখানে আপনারা ইউজ করেন, আপনারা সেন্ট্রালাইজড একটা এপিআই সার্ভিস ক্লাস বানিয়ে নেবেন। সেই সার্ভিস ক্লাসের মধ্যে সেটা আপনি এসটিটিপি দিয়েও বানাইতে পারেন, সেটা আপনি হচ্ছে ডিও দিয়েও বানাইতে পারেন, সেটা আপনার পার্সোনাল কল। তো আপনার মাথায় রাখতে হবে, যখন ডিজাইন করতেছেন কোনো একটা সার্ভিস ক্লাস, প্রথমত আপনার কি করতে হবে, যে আপনাকে সার্ভার থেকে যত ধরনের ইরর আসতে পারে, সেই ইরর কোডগুলোকে আপনার হ্যান্ডেল করতে হতে পারে। এবং সার্ভার ওই সার্ভিসের ভিতরে আপনাকে অথেন্টিকেশন, অ্যাক্সেস টোকেন, তারপরে হচ্ছে আপনার রিফ্রেশ টোকেন, এক্সপায়ারি টাইম, এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে আপনার রিকোয়েস্টের সাথে। এবং সার্ভার থেকে যে রেসপন্স আসবে, সেই রেসপন্সটাকে আপনাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে। এবং যে ইরোরটা আপনি হ্যান্ডেল করবেন, এখন আমাদের ইউআই তে তো অনেক ধরনের ইরর দেখানো লাগে, সো ইরর গুলাকে আমাকে দেখাইতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাটে। সো আপনি কি করবেন, একটা গ্লোবাল ইরর হ্যান্ডলার একটা সিস্টেম রেডি করে দিবেন। সো ধরেন আমাদের এখানে আমরা যদি দেখাই, সে আমার একটা ইরর হ্যান্ডলার মেথড কি এখানে আছে, একটু দেখি। আচ্ছা, আমার ইরর মেসেজ, আচ্ছা, সো আমার এখানে একটা ইরর মেসেজ আছে। সো আমি কি করলাম, যে আমার একটা এক্সেপশন আমি পাইছি। আমি ফার্স্টেই বলে নিছি, আমরা ধরেন আমার মেইন কিন্তু এপিআই সার্ভিস হচ্ছে আমার এই যে কল এপিআই সার্ভিস। আমি থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশনে এই কল এপিআই সার্ভিসের ভিতরে আমি হচ্ছে আমার এপিআই কল করব। সো এপিআই কল করলে আমি কি করব, আমি ট্রাই করব আমার নর্মাল ভাবে ডেটা আনার। যদি সেটা ডিও এক্সেপশন হয়, তাহলে অন ডিও এক্সেপশনে আমি কি কি করব, যদি নর্মালি অন্য কোনো ধরনের এক্সেপশন হয়, তাহলে সেটাকে আমি ক্যাচ ব্লক দিয়ে ধরবো। তো যদি ডিও এক্সেপশন হয়, তাহলে আমি কি করব, আমি যদি ডিও এক্সেপশন হয়, তাহলে আমি কি করব, আমার ইরর মেসেজটাকে আমি পার্স করব। তো সার্ভার থেকে অলওয়েজ
চেষ্টা করবেন যে আপনার যে ইরোরের যে রেসপন্সটা আপনাকে দিবে, সার্ভার যে রেসপন্সটা দিবে, সেটা যাতে একটা নির্দিষ্ট জেনারিক ফরম্যাটে হয়। তাহলে সেটার জন্য আপনার কি সুবিধা হবে, যে আপনি একটা জায়গায় একবার ইরোর হ্যান্ডেলটা করলে, সেই ইরোরের মেসেজগুলো আপনি একবার হ্যান্ডেল করে ফেললে আপনার থ্রু আউট দ্য অ্যাপ্লিকেশনে আর কোনো জায়গায় হাত দিতে হবে না, বারবার কোড করতে হবে না। এক জায়গায় কোড লিখবেন, পুরা এক জায়গায় চেঞ্জ করবেন, পুরো অ্যাপ্লিকেশনে আপনার এই জিনিসটা ইম্প্যাক্ট পড়বে। তো আপনাকে কি করতে হবে, আপনি যখন আমার ধরেন সে আমি আমার রেসপন্সে আমি কি পাই, একটা ইরোর পাই একটা লিস্ট আকারে, ঠিক আছে? আমার রেসপন্স ডাটার ভিতরে একটা ইরোর্স কি থাকে, সেটাকে একটা লিস্ট আকারে থাকে, সেই লিস্টের থেকে আমি ডাটাটা পাই। সেই লিস্টের মধ্যে থেকে আমি ডেসক্রিপশন গুলাকে কমা কমা তারপরে স্পেস দিয়ে আমি জয়েন করে দেন ফাইনালি হচ্ছে ইরোর মেসেজটাকে কমা কমা দিয়ে আমি শেষ করে দেন এই ইরোর মেসেজটাকে আমি রিটার্ন করে দিই। এখানে খেয়াল করবেন আমি কিন্তু এখানে ট্রাই কেস দুইটাই রাখছি, অর্থাৎ আমার যদি কোনো কারণে এখানে কোনো জিনিস মিস হয়ে যায় তাহলে যাতে আমি রিটার্ন করতে পারি কিছু একটা, ক্যাচ ব্লকে আমি প্রিন্ট করতে পারি যে কোথায় আমার প্রবলেম হয়েছে। এবং এখানে খেয়াল করবেন যে এখানে ক্যাচে কিন্তু আমরা দুইটা জিনিস ধরি, একটা হচ্ছে ইরোর আর একটা হচ্ছে স্ট্যাক ট্রেস। স্ট্যাক ট্রেস হচ্ছে আপনার এক্স্যাক্টলি আপনার কোডের কোন লাইন থেকে আপনার মানে হচ্ছে কোন কোন ফ্লোতে আপনি ইরোরটা থ্রো করছে, সেই স্ট্যাক ট্রেসটা আপনাকে বলে দিবে। বা যদি দেন শুধু ইরোর দেন তাহলে আপনার শুধু কনসোলের ভিতরে ইরোরটাই দেখাবে, কোনো স্ট্যাক ট্রেস আপনি দেখতে পারবেন না। তো আমি প্রথমে হচ্ছে ধরে নিলাম কি আমার স্ট্রিং এর যে ইরোর মেসেজ, আমি ধরে নিলাম যে এই ইরোরটা কি হবে, আননোন ইরোর অকার্ড। এখন যদি আপনার এই ইরোরটা অন্য কিছু থাকে তখন আমি সেটা এখান থেকে আমি রিটার্ন করে দিব। সো এটা হচ্ছে আমার গ্লোবালি একটা ইরোর মেসেজ আমি হ্যান্ডেল করে দিছি। তো আপনাকে মাথায় রাখতে হবে কি, আপনার এই ইরোরটা হ্যান্ডেল করতে হবে, রেসপন্স গুলো হ্যান্ডেল করতে হবে, আপনাকে যত ধরনের এক্সেপশন আছে সেই এক্সেপশন গুলো হ্যান্ডেল করতে হবে রেস্ট এপিআই যখন আপনি ডিজাইন করবেন থ্রু আউট দা। এখন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ক্যাশিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড ক্যাশিং সিস্টেম বলতে ধরেন আপনি আপনার অ্যাপে লগ ইন করছেন, এখন লগ ইন করে আপনি ইউজার আছেন, ইউজার ইনফো, এখন ইউজার ইনফো প্রোফাইলে আপনি বারবার যাচ্ছেন, এখন বারবারই হচ্ছে এপিআই কল হচ্ছে, আপনার ডেটা সেম থাকতেছে কিন্তু শুধু শুধু রিডান্ডেন্ট এপিআই কল হচ্ছে, আপনার ডেটা তো চেঞ্জ হচ্ছে না। তো আপনি এই যে রিডান্ডেন্ট এপিআই কল করতেছেন, এটা কিন্তু আপনার কোনো এফিশিয়েন্ট হচ্ছে না, অপটিমাইজ হচ্ছে না। তো অপটিমাইজ সলিউশন কি, আপনি যখন আমরা এই এপিআই কল করে যখন একটা ইউজার ইনফো মডেল পাইছি, এই ইউজার ইনফো মডেল পার্স করে নিছি, সেই ডেটাটা আমরা কি করব, কোনো একটা ক্যাশিং সিস্টেম আমরা রাখবো। এখন ক্যাশিং সিস্টেম আপনি হাইভ হাইভ দিয়েও করতে পারেন, শেয়ার্ড প্রেফারেন্স দিয়েও করতে পারেন, বা সিকিউর স্টোরেজ দিয়েও করতে পারেন। তো নর্মালি ক্যাশিং যেটা করে সেটা হাইভ দিয়ে করে অথবা শেয়ার্ড প্রেফারেন্স দিয়ে করে। তো আপনি শেয়ার প্রেফারেন্স দিয়েও করতে পারেন, হাইভ দিয়েও করতে পারেন। তো ধরেন যদি শেয়ার প্রেফারেন্সে করেন তাহলে শেয়ার প্রেফারেন্স আপনার কি রাখতে হবে, একটা কি রাখতে হবে। সো কি এর ভিতরে কি হয়, ধরেন আপনি ইউজার কি রাখলেন, ইউজার কি এর আন্ডারে এই ভ্যালুটা আপনি রেখে দিবেন। তো যখন পরবর্তীতে যখন ইউজার ওই পেজে যাবে তখন সে আগে কি করবে, যে আপনার ক্যাশে কোনো ডেটা আছে কিনা। ধরেন সে আমরা এখানে ঢুকতেছি, এখানে ঢোকার পর আগে আমি চেক দিব আমার ইফ দেয়ার ইজ ডেটা ইন ক্যাশ, যদি ক্যাশে আমার ডেটা থাকে তাহলে আমি এখান থেকে আমি কি করে দিব, রিটার্ন ক্যাশ ডেটা। এখান থেকে আমি ক্যাশ ডেটা আমার যে ডিভাইসের শেয়ার প্রেফারেন্স আছে শেয়ার প্রেফারেন্স থেকে আমি ডেটা রিটার্ন করে দিব। আর যদি আপনার এই ক্যাশে ডেটা না থাকে তাহলে আপনি কি করবেন, যে এপিআই কলটা করবেন, এপিআই কল করে দেন আপনার কাছে ডেটা রয়ে গেছে। সো অলওয়েজ মাথায় রাখবেন অ্যাপের ভিতরে যেই ধরনের যেই পেজের বা যেই ফিচারের ডেটাগুলো খুব কম চেঞ্জ হয় বা ফ্রিকোয়েন্সি কম চেঞ্জ হওয়ার ফ্রিকোয়েন্সি কম, সেই ডেটাগুলো আপনি কি করবেন, কোনো একটা স্টোরেজে বা কোনো একটা জায়গায় আপনি স্টোর করে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে ইউজের জন্য ওইখান থেকে ফাস্ট আপনি ডেটাটা রিট্রিভ করতে পারেন, অথবা ইন্টারনেট না থাকলেও আপনি সেটা রিট্রিভ করতে পারেন ইউজারের ডেটাগুলো। এটার জন্য তো আপনার ব্যাকএন্ডের সাথে বা এপিআই এর সাথে ডিপেন্ডেন্সি থাকা দরকার নাই, আনলেস আপনি যদি আপনার যদি ফিনান্সিয়াল অ্যাপ হয় বা অন্য কোনো ধরনের অ্যাপ হয় তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের ডিপেন্ডেন্সি থাকার দরকার নাই। সেই ক্ষেত্রে আপনি ক্যাশেই কিছু ডেটা রাখতে পারেন। সো এটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন ডেটা ক্যাশে রাখবেন, কোন ডেটা ক্যাশে রাখবেন না, কোন এপি কোন ফিচার গুলাতে আপনার হচ্ছে ক্যাশের ডেটা দিয়ে আপনার পারপাস সার্ভ হয়ে যাচ্ছে, কোন ফিচারের জন্য আপনার অলওয়েজ হচ্ছে আপডেটেড ডেটাটা রাখতেছে। যেখানে অলওয়েজ আপডেটেড ডেটা রাখতেছে সেখানে আপনার ক্যাশ করার কোনো দরকার নাই, কিন্তু যেখানে আপনার আপডেটের ফ্রিকোয়েন্সিটা কম সেখানে আপনি ক্যাশ করবেন, এবং একটা নির্দিষ্ট টাইম লাইন পরে পরে সেই ক্যাশটা আপনি ক্লিয়ার করে দিবেন। তাহলে হচ্ছে আপনার এই এপিআই কলিং এর যেই ফ্রিকোয়েন্সিটা সেটা কমে আসবে। তো এই হচ্ছে আমাদের বিষয়টা, একটা ওভারঅল একটা ব্রিফ। এখন যদি আমি আমাদের এই স্লাইডে যাই, স্লাইডে আমাকে কি কি বললো, এই জিনিসগুলাই আমি যা যা বললাম সেই থ্রু আউট দা বললো যে আমরা ইরোর ম্যানেজমেন্ট গুলো কি কি করছি, সেই ইরোর ম্যানেজমেন্ট গুলো আমাদের দেখতে হবে। ইরোর হ্যান্ডলিং এর স্ট্র্যাটেজি, এইচটিটিপি ইরোর কোড, যে আমরা যে স্ট্যাটাস কোড গুলো আপনাদেরকে বললাম সেই স্ট্যাটাস কোড গুলো আপনাকে দেখতে হবে। এখন এপিআই ইরোর রেসপন্স,
তারপরে ইমপ্লিকেশন আমি বললাম যে আপনার এপিআই থেকে কি ধরনের ইরর রেসপন্স দেয়, যে ফরম্যাট দেয় সেই ফরম্যাটটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে, জেনেরিক একটা ফরম্যাট রাখতে হবে যাতে সেই ফরম্যাটটা আপনি থ্রু আউট দা অ্যাপ্লিকেশন একটা সেন্ট্রালাইজ জায়গায় রাখতে পারেন এবং পুরো অ্যাপে আপনার এই জিনিসটার ইম্প্যাক্ট থাকে। তারপর হচ্ছে আপনি যখনই হচ্ছে এই যে ইরর গুলো আপনি যখন এপিআই কল করবেন তখন অবশ্যই আপনি বিভিন্ন লগার লাগা রাখবেন, যে আপনার কি কি ডেটা যাচ্ছে, কি ডেটা রেসপন্সে আসতেছে, কোন ইউআরএল হিট করতেছেন। তাহলে আপনার কি হবে যে আপনি যখনই লগে এই ডেটা গুলো দেখতে পাবেন, লগ দেখতে পারবেন, তখন আপনি যদি কোনো ধরনের ইরর হয় তাহলে আপনার ডিবাগ করতে সুবিধা হবে। তারপর হচ্ছে আপনার ইরর রেসপন্সের যে প্যাটার্ন ট্যাটার্ন আছে এই জিনিসগুলো আপনি দেখতেছেন এখানে। সো এখন ধরেন আমরা যদি এরপরে যাই, আচ্ছা, রেস্টফুল অপটিমাইজিং পারফরমেন্স অফ রেস্টফুল সার্ভিসেস উইদিন ফ্লাডার অ্যাপ্লিকেশনস। সো অপটিমাইজ কি করতে পারি, এই যে আমরা বলছিলাম কি লোকাল স্টোরেজ হচ্ছে আমরা ক্যাশিং করব, তারপর হচ্ছে ইন মেমোরি ক্যাশিং। ধরেন ইন মেমোরি ক্যাশিং বলতে আপনি যখন অ্যাপটা রান করতেছেন, সো আপনি গ্লোবাল একটা ক্লাস নিতে পারেন, গ্লোবাল একটা ফাইলের ভিতরে ডেটাটা রাখতে পারেন। যখনই অ্যাপটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে, তার মানে কি অ্যাপটা নতুন করে রান করতেছে, তার মানে আপনার এই ক্যাশিং এর যত ডেটা আছে সবগুলো রিসেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, লোকাল আলাদা করে একটা হাইভও লাগবে না, আপনার শেয়ার্ড প্রেফারেন্সও লাগবে না, সেই ক্ষেত্রে আপনি ইন মেমোরি ক্যাশিংটাও ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে ক্যাশটাকে আপনি যে রাখছেন, এখন ক্যাশটাকে তো আপনার রিফ্রেশ করতে হবে বা এটাকে ক্লিয়ার করে দিতে হবে। সো এটার জন্য আপনি বিভিন্ন মেথড রাখতে পারেন বা একটা নির্দিষ্ট টাইমলাইন রাখতে পারেন যে আমি এই ক্যাশটা কোন সময় হচ্ছে রিসেট করব বা কোন সময় হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করব, কোন সময় আমি এটাকে আপডেট করব। সে ধরেন আপনার হচ্ছে একটা ড্যাশবোর্ডে কিছু ডেটা আসে, সো এই ড্যাশবোর্ডের ডেটাটা আপনি আসলেই হচ্ছে ফার্স্টে আপনি ক্যাশ করে ফেলছেন। এখন ক্যাশ করে ইউজার ড্যাশবোর্ডের ডেটা দেখতেছে, এখন ইউজার সে কোনো একটা, ধরেন কোনো একটা কাজ করছে, ধরেন আপনার অ্যাপটা হচ্ছে টুডু অ্যাপ, ধরেন আপনি টুডু অ্যাপে ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালি তার হচ্ছে ক্যাশে ডেটা রেখে দিয়েছেন। এটা অনলাইন এপিআই, অনলাইন এপিআই বেসড হচ্ছে আপনার অ্যাপটা। সো আপনি টুডু অ্যাপ রাখলেন, এখন আপনি নতুন একটা টুডু অ্যাড করছেন, তাহলে হচ্ছে আপনার ক্যাশটা আপডেট করে ফেলছেন, ক্যাশের মধ্যে নতুন আপডেট করে দিয়েছেন, আপনি ড্যাশবোর্ডে সেই ডেটাটা দেখতেছেন টুডুতে। আর ধরেন হচ্ছে এই ক্ষেত্রে আপনার এটা রাখতে হবে যে আমি কখন ক্যাশ ইনভ্যালিডেট করতেছি। এখন ধরেন আপনার কিছু কিছু অ্যাপ আছে যে একটা নির্দিষ্ট টাইমলাইন পর পর আপনার পুরো ক্যাশটা রিস্টার্ট করতে হবে, রিসেট করে দিতে হবে, ক্যাশে কোনো ডেটা থাকবে না, তাহলে আপনাকে সেই সিস্টেমটাও মেনটেন করতে হবে। তো আপনি যখন ক্যাশিং মেকানিজমটা করবেন অবশ্যই যেরকম আমরা ইরোর এই যে এপিআই কলিং এর জন্য যেরকম একটা সেন্ট্রালাইজ প্যাটার্ন রাখছি, এরকম ক্যাশিং এর জন্য একটা সেন্ট্রালাইজ সার্ভিস রাখতে হবে যাতে আমি ক্যাশিংটাকে প্রপারলি আমার থ্রু আউট দ্য অ্যাপে আমি ইনশিওর করতে পারি। ঠিক আছে। তো আবার ডিও ক্যাশ ইন্টারসেপ্টরও আছে, তো আপনি এটা চাইলেও এটাও ইউজ করতে পারেন ডিও দিয়ে। সো এখন মনে করি যে এখানে কি বললো, অপটিমাইজিং নেটওয়ার্ক রিকোয়েস্ট ইনিশিয়ালাইজেশন। সো আমরা যেটা বললাম যে আপনি যখনই আমার নেটওয়ার্ক রিকোয়েস্ট আমরা যখন করতেছি, তো সেন্ট্রালাইজড ওয়েতে আমার হচ্ছে অ্যাক্সেস টোকেন, রিফ্রেশ টোকেন, আমার হচ্ছে টাইম আউট কতক্ষণ পরে হবে, একটা এপিআই কলে টাইম আউট আছে, যেমন আপনি সার্ভারে রিচ করতেছেন, এখন কন্টিনিউয়াসলি ঘুরতেছে 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 ঘুরতেছে, সো আপনি এটা 10 সেকেন্ড ওয়েট করতে পারেন, 20 সেকেন্ড ওয়েট করতে পারেন, 30 সেকেন্ড ওয়েট করতে পারেন। তো নর্মালি এটা খুব সময় হয় যদি আপনার সার্ভার বেস এরকম রেসপন্স আপনি যেটা আদান প্রদান করেন, তখন আপনি 10 সেকেন্ড টাইম রাখলেন, 10 সেকেন্ড ধরে আপনার চেষ্টা করবে সার্ভারে রিচ করার। যদি সে 10 সেকেন্ডের মধ্যে সার্ভারের থেকে কোনো ধরনের ডেটা না আনতে পারে, সে আপনাকে একটা টাইম আউট এক্সেপশন দিবে যে এই টাইমের মধ্যে সে একটা নেটওয়ার্ক করতে পারে না। তারপরে ওই যে বললাম যে আপনার হচ্ছে ডেটা ফরম্যাটটা, তো ডেটা ফরম্যাট হচ্ছে সবসময় জেসন আকারেই রাখবেন। তো জেসন আকারে রাখলে জিনিসটা কি হবে, আপনার জিনিসটা হ্যান্ডেল করতে সার্ভার এন্ডও ইজি হবে, আপনার অ্যাপ এন্ডও ইজি হবে। তারপর হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং টু ইনহ্যান্স রেসপন্সিভনেস। কি বলছে, ফিউচার এন্ড অ্যাসিঙ্ক ওয়েট। আচ্ছা, এটা হচ্ছে কি বললাম, আপনার ওই যে আমি বললাম যেটা কি একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কলিং আর একটা হচ্ছে প্যারালালি কলিং। সো আপনারা যেটা করবেন প্যারালাল কলটা ইউজ করবেন, যদি মাল্টিপল এপিআই কল এট এ টাইম হয় তাহলে প্যারালাল কলটা ইউজ করবেন, অথবা মাল্টিপল আপনি এটা চেষ্টা করবেন যেখানেই আপনার মাল্টিপল অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন আপনি একটার পর একটা সিকোয়েন্সিয়ালি ইউজ করছেন, ওইটা ওইভাবে না করে অলওয়েজ কি করবেন, ফিউচার ডট ওয়েটের ভিতরে দিয়ে দিবেন, তাহলে এটা অলওয়েজ কি হবে, প্যারালালি কাজ করবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে পেজিনেশন। পেজিনেশন কি, সে আপনারা সবাই ফেসবুক চালান, এখন ফেসবুক কি হয়, আপনি নিউজফিড স্ক্রল করতেছেন স্ক্রল করতেছেন স্ক্রল করতেছেন, একটা সার্টেন টাইম পরে স্ক্রল করার পরে কি হবে, একটু আপনার হবে কি হবে, বাফার হবে, বাফার করে আপনার নতুন আবার আইটেম গুলো লোড হবে, আবার স্ক্রল করতেছেন আবার নতুন ডেটা আসবে, আবার স্ক্রল করতেছেন আবার নতুন ডেটা লোড হবে, এই জিনিসটাকে আমরা বলি পেজিনেশন। পেজিনেশন করলে কি হয়, আপনি এট এ টাইম ধরেন আপনার রেসপন্সে আপনি কোন একটা জায়গায় আপনি ধরেন সে আপনি একটা অ্যাপ বানাচ্ছেন, সেই অ্যাপের ভিতরে আপনি দেখতেছেন যে আপনি ধরেন হচ্ছে কি দেখতে পারেন, সে ধরেন একটা
বাংলাদেশের যত হসপিটাল আছে হসপিটালের নাম দেখতেছেন, হসপিটালের লোকেশন দেখতেছেন। তো হসপিটালের লোকেশন যদি দেখেন, এখন হসপিটাল আছে, হাজার হাজার হসপিটাল আছে। এখন আপনি যদি এট এ টাইম হাজার হসপিটাল আপনি নিয়ে আসেন এপিআই কল দিয়ে, তাহলে কি হবে? আপনার হিউজ পরিমাণ টাইম লাগবে এপিআই ডেটা থেকে আনতে। আবার ওই 1000 পরিমাণ ডেটাটাকে আপনার যখন ইউআই থ্রেডে আপনি দেখাবেন, তখনও হিউজ একটা পরিমাণ আপনার একটা পারফরমেন্স ড্রপ হবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পেজিনেশন অ্যাপ্লাই করি। অর্থাৎ ইউজার যখন স্ক্রল করবে, প্রথমে ইনিশিয়াল অল্প কিছু ডেটা আনবো, তারপর স্ক্রল করে একটা পেজ নির্দিষ্ট জায়গায় গেছে, তখন আবার নতুন আমরা ডেটা আনবো, অ্যাড করব, আবার স্ক্রল করছে, আবার নতুন ডেটা অ্যাড করবো। এভাবে কি হয় যে আমার ডেটাটা এপিআই এর উপরে আমার লোড প্রেশারটা কম পড়ে, আমি এট এ টাইম অনেক পরিমাণ ডেটা আনতেছি না, আমি আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ ডেটা আনতেছি। সেইটাকে আমি হ্যান্ডেল করতে পারি যে আমি প্রতি পেজে 20টা পরিমাণ ডেটা আনবো, বা প্রতি পেজে আমি 10টা করে ডেটা আনবো, বা প্রতি পেজে আমি 30টা করে ডেটা আনবো। এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে অ্যাপের উপরে আপনি কি পরিমাণ ডেটা আপনি এট এ টাইম ইউজারকে ডিসপ্লে করতেছেন। So এই জিনিসটাকে হচ্ছে আমাদের পেজিনেশন করা। এখন আরেকটা জিনিস হচ্ছে আপনি কিছু পরিমাণ ডেটা আগেই নিয়ে এসে রাখবেন, যাতে ইউজার হচ্ছে কি করে খুব ফাস্ট রেসপন্স করতে পারে, ওয়েট টাইম যদি তাদের কম না রাখে। যেমন ধরেন আপনি এই যে ইউজার ডিটেলস এর কথা যেটা বললাম, সো ইউজার ডিটেলস এর কথা কি হয় যে আপনি কি করলেন যে আপনি জানেন যে ইউজারের প্রোফাইল আমার লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে। সো আমি কি করলাম, আমি যখন ইউজার ড্যাশবোর্ডে আসতেছে, আমি বিহাইন্ড দ্য সিন, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি ইউজারের ডিটেলস এর এপিআই কল করে আমি ক্যাশে সেভ করে রেখে দিছি। এখন ইউজার যখনই ইউজার প্রোফাইলে যাবে, তখন আর ইউজার ফার্স্ট নগদের হচ্ছে তার ডেটা দেখে ফেলবে। তার আর ওয়েট করতে হচ্ছে না যে সে এখন এপিআই কল করবে, লোড হবে, তারপর ডেটা দেখবে, সে তার আর এই ওয়েটের দরকার নেই। সো এটা কি হয়, আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা ইনহ্যান্স করে। সো আপনার যেখানেই হচ্ছে মনে করেন যে আগে ইউজার এই ডেটাটা ইউজ করতে পারে, সেক্ষেত্রে আমরা কি করবো, প্রি ফেচ করে নিব। এটা একটা এক্সপিরিয়েন্স হইতে পারে। সিমলেস এপিআই কমিউনিকেশন, এটা কি হচ্ছে ফিউচার। আচ্ছা, স্ট্রিম। সো স্ট্রিম আরেকটা জিনিস। তো আপাতত আপনাদের স্ট্রিম ধরেন হচ্ছে, স্ট্রিম কমিউনিকেশনটা নর্মালি হচ্ছে আমরা যদি ধরেন কন্টিনিউয়াস ডেটাটা আমরা আপডেট পাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রিমটা লাগে। সো নর্মালি হচ্ছে স্ট্রিম দিয়ে কি করে কাজ করা হয়, স্ট্রিম মানে হচ্ছে আপনার একটা পাইপ ওপেন হবে, আপনি একটা আপনার ক্লায়েন্টের সাথে, আপনার মোবাইল এন্ডের সাথে সার্ভার এন্ডের একটা পাইপ স্টাবলিশ করতে হবে। সেই পাইপের মধ্যে আপনি হচ্ছে ক্লায়েন্টের থেকে আপনি ডেটাটা, সার্ভার থেকে, ক্লায়েন্ট থেকে আপনি সার্ভারে রিকোয়েস্ট করছেন, সার্ভার আপনাকে ডেটাটা দিবে। দেখুন ধরেন হচ্ছে আপনি এই যে যেমন আমরা কি করি, মেসেঞ্জারের মধ্যে বিভিন্ন সময় আপনার দেখি অ্যাক্টিভ, তারপরে কেউ হচ্ছে সিন করছে কিনা, কত মিনিট আগে অ্যাক্টিভ হয়েছে, এই জিনিসগুলো কি হয়, স্ট্রিমের মাধ্যমে হয়। স্ট্রিমের মাধ্যমে কি হয় যে আপনার যখনই হচ্ছে ধরেন আরেকটা সিম্পল এক্সাম্পল দিই, সে আপনি হচ্ছে আপনার অ্যাপের ভিতরে একটা নতুন টু ডু অ্যাড করছেন, অ্যাড করার সাথে সাথে সেটা কি এপিআই তে হিট হয়েছে, এপিআই হিট করার সাথে সাথে এপিআই তে নতুন পড়ছে। এখন যেহেতু টু ডু অ্যাড হয়েছে, আপনাকে একটা নোটিফিকেশন ট্রিগার করবো। তো নোটিফিকেশন ট্রিগার করার জন্য সে কি করে, সে যখন স্ট্রিম পাইপলাইনে আপনি তাকে পাঠাইছেন যে আমি একটা নতুন টু ডু অ্যাড করছি, সার্ভারও সে কি করবে, স্ট্রিম পাইপলাইন দিয়ে যখন অ্যাড হয়েছে তখন আপনাকে নতুন একটা রেসপন্স দিবে যে ভাইয়া এরকম একটা রেসপন্স অ্যাড হয়েছে, তুমি এখন নোটিফিকেশন দেখাও। তো তখন আপনার কাছে ডেটা চলে আসবে, আপনি নোটিফিকেশন ট্রিগার করে ফেলতেছেন, বা ব্যাকএন্ড থেকে আপনার নোটিফিকেশন ট্রিগার হচ্ছে। অর্থাৎ স্ট্রিম মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, কন্টিনিউয়াস রিয়েল টাইম ডেটা আপনার ফ্লো হচ্ছে, যেখানে আপনার কন্টিনিউয়াস রিয়েল টাইম ডেটা লাগবে। সে আপনি হচ্ছে ট্র্যাক করতেছেন, কোনো একটা ডেটা ট্র্যাক করতেছেন, ধরেন পাঠাবের কথাই বলেন বা পাঠাও পার্সেলের কথা বলেন, আপনি পার্সেল দিছেন, নর্মাল ফুড ডেলিভারির কথা চিন্তা করলে আরো ইজি হবে। ফুড ডেলিভারির আপনি অর্ডার দিয়েছেন, ফুড ডেলিভারি আপনার কার্টে জমা হয়েছে, প্রিপেয়ার করতেছে, প্রিপেয়ার যখন একটা স্ট্যাটাস গেছে, তখন নতুন একটা স্ট্যাটাস আসছে, সাথে সাথে আপনার কিন্তু অ্যাপের স্ট্রিমে নতুন একটা ডেটা পাইছে, সে কিন্তু আপডেট করে দিছে। আবার যখন আপনার নতুন আরেকটা স্ট্যাটাস আছে, সে কিন্তু আপডেট করে দিচ্ছে। স্ট্রিম হচ্ছে কন্টিনিউয়াস একটা ফ্লো এর জন্য। আর ফিউচার মানে হচ্ছে আপনি একটা কল করছেন, একটা নির্দিষ্ট টাইম ওয়েট করবেন, সে আপনাকে একটা নির্দিষ্ট টাইম পরে ডেটাটা দিবে। এই দুটো হচ্ছে বেসিক। আর অ্যাসিঙ্কোয়েটের এক্সাম্পল আপনাদেরকে দেখাইছি আমি, কনকারেন্সি ও কনকারেন্ট কল দিছি, জেসন সিরিয়ালাইজেশন ডিসিরিয়ালাইজেশন দেখাইছি আপনাদেরকে, ইরর হ্যান্ডলিং দেখাইছি, জেসন পারফরমেন্স দেখাইছি, ডেটা স্ট্রাকচার দেখাইছি। কমপ্লেক্স ডেটা বলতে আপনার হচ্ছে ওই ম্যাপটা যত কমপ্লেক্স থাকবে, আপনি তত কমপ্লিকেটেডলি ওয়েতে আর কি পার্স করতে হবে, এটা কোনো কিছু না। আর এই হচ্ছে আমাদের আজকের ডিসকাশন। সো মোটামুটি আমরা রেস্টফুল এপিআই এর জন্য আমাদের যা যা দরকার, আমরা মোটামুটি একটা ওভারভিউ আমরা শেয়ার করছি। সো বেসিক্যালি আপনারা যখন এই জিনিসগুলো কাজ করতে যাবেন, তখন আপনারা এই জিনিসগুলো আরো ডিপ ডাউন জানতে পারবেন। তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমরা বলি 5 মিনিটের মধ্যে। হ্যালো ভাইয়া, জি।
ভাই আপনি দুইটা টোকেনের কথা বলছিলেন, একটা এক্সেস টোকেন আর একটা রিফ্রেশ টোকেন। সো এক্সেস টোকেনটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন রিফ্রেশ টোকেন দিয়ে আপনি আবার নতুন এক্সেস টোকেনটাকে নিয়ে আসতেছিলেন। রিফ্রেশ টোকেনটা এক্সপায়ার হয়ে গেলে তারপরে কি হয়? রিফ্রেশ টোকেন যদি এক্সপায়ার হয়ে যায় তখন আপনার সেশন টাইম আউট আপনাকে হচ্ছে সেশন থেকে বের করে দিবে, আপনাকে আবার লগ ইন করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমরা আসলে এখানে হচ্ছে আমাদের সেশনটা শেষ করতে পারি। হুম, ঠিক আছে তাহলে এভরিওয়ান, থ্যাংক ইউ। আমরা সেশনটা ক্লোজ করি তাহলে এখানে। আপনারা লিভ নিতে পারেন।